এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জাবিদ। উনি ঢাকাতেই বর্তমানে লেখাপড়া করছেন, ঢাকার ফার্মগেট এলাকায় বসবাস করছেন। সেখানে একটি প্রতিষ্ঠানে উনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। ওনার দেশের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দ কাঠি গ্রামে। ঘটনাটি মূলত ঘটেছিল ওনার আম্মুর দাদার সাথে। আর ওই ঘটনার রেশ ধরে ঘটে যায় আরও একটি মর্মান্তিক ঘটনা। ওনার আম্মুর দাদার নাম শরীতুল্লাহ সর্দার। দুর্দান্ত সাহসী একজন মানুষ ছিলেন। ভূত প্রেতের ভয় ডর ওনাকে কখনোই আল্লাহর রহমতে কাবু করতে পারত না। ঘটনা যখন ঘটে তখন আনুমানিক সময়কাল 1955-56 সাল হবে, কারণ তখনকার দিনে তো মানুষ এভাবে সাল তারিখ এভাবে লিখে রাখতো না। কোনো বিশেষ ঘটনার প্রেক্ষাপটে যদি তাদেরকে বলা হতো যে ওই সময় সাল কত ছিল, তখন তারা আনুমানিক একটা সময় বলতে পারতেন। সেই হিসাবে বুঝে নিতে হবে যে ওইরকম একটা সময় হতে পারে। ওই সময় এই জাবিদ ভাইয়ের আম্মুর বাবা বেশ ছোট ছিলেন। তো ওই সময়ে ওই এলাকাতে একটা ছোট্ট কালভার্ট ছিল। কালভার্টটা নিয়ে কিন্তু একটা কথা প্রচলিত ছিল, সেটা হচ্ছে ওই কালভার্ট সংলগ্ন এলাকায় একটা ভয়ঙ্কর দুর্ধর্ষ জিন থাকতো, যার নাম ছিল ইনাইতি। এই ইনাইতি জিনটা মানুষের জন্য ভয়ঙ্করও না, দুর্ধর্ষও না। তাহলে মানুষ কেন ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ বলতো? কেনই বা ইনাইতির নামটা সবাই জেনে গিয়েছিল? কারণ হচ্ছে এই জিনটা ছিল মানুষের জন্য উপকারী। সে ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ ছিল দুষ্টু জিনেদের জন্য। এই জিনটা ওই ব্রিজের নিচে এবং তৎসংলগ্ন এলাকাতেই ঘোরাফেরা করত। তো ওই তৎসংলগ্ন এলাকায় দুষ্টু জিনেরা যদি এসে মানুষের ক্ষতি করার চেষ্টা করত, ইনাইতি ভয়ঙ্করভাবে রেগে যেত, এদেরকে ধাওয়া করত। আরও একটি ব্যাপার হচ্ছে, এই ব্রিজের এখানে এসে কেউ যদি ভয় পেত কোনো কারণে, সে ভয় পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি পর্যন্ত যেতে পারছে না, তখন যদি ইনাইতি ও ইনাইতি এইভাবে যদি ডাক দিত, তাহলে ইনাইতি নাকি সরাসরি সেই ডাকে সাড়া দিত। তবে এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে কেউ শখ করে ইনাইতির সাথে কথা বলবে বা ডাকাডাকি করবে, এটা ইনাইতি মোটেও পছন্দ করতো না। ইনাইতি নাকি ওই ডাকে সাড়া দিয়ে জিজ্ঞেস করতো, কি সমস্যা বল। যদি বলা হতো আমার বাসায় যেতে খুব ভয় লাগতেছে, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, তাহলে ইনাইতি এই কাজে সহযোগিতা করতো। এছাড়া অন্য কোনো কাজে কোনো সহযোগিতা তার কাছ থেকে পাওয়া যেত না। অন্য কোনো কাজে যদি তাকে ডাকা হতো, কেউ শখ করে তার সাথে কথা বলবে, দেখবে, তাহলে তাদের জন্য কিন্তু ইনাইতি ভয়ঙ্কর আকার ধারণ করত। সে কখনো কাউকে ভয় দেখাতো না, কিন্তু এই সমস্ত মানুষ যাদের অতি আগ্রহ, তাদের জন্য সে ভয়ঙ্কর ছিল। তাছাড়া যারা ওই এলাকায় চলাফেরা করতে ভয় পেতেন, তাদের জন্য ইনাইতি ওই রাতের এক বন্ধু হিসাবেই আবির্ভূত হতো। কোনো একদিন এই শরীতুল্লাহ দাদা, উনি আমরা দাদা বলে সম্বোধন করব যেহেতু জাবিদ ভাইয়ের আম্মুর দাদা, ঘটনা বোঝার সুবিধার্থে। তো শরীতুল্লাহ দাদা উনি হাটে যাবেন। তো হাটে উনি গিয়েছেন, তবে হাটে যখন যাবার জন্য বাসা থেকে বের হবেন, তখন ওনার ছেলে অর্থাৎ জাবিদ ভাইয়ের নানা, মানে ওনার আম্মুর বাবা, উনি তো বায়না ধরছেন যে আমি যাব আমি যাব। এখন ছেলেকে খোকা বলে ডাকতেন, শরীতুল্লাহ দাদা ছেলেকে খোকা বলে ডাকতেন। তখন উনি বলছেন যে ঠিক আছে বাবা চলো। ছেলেটাকে খুবই আদর করতেন, মাটিতে সচরাচর হাঁটতে দিতেন না। যখন ওনার সাথে হাঁটতেন, ছেলেটাকে কাঁধে বসিয়ে উনি সবসময় হাঁটাচলা করতেন। তো ছেলেটাকে কাঁধে বসিয়েই উনি হাঁটতে হাঁটতে চলে গেছেন হাটে, বাজারঘাট করেছেন। তো বাজারঘাট করতে করতে মোটামুটি সন্ধ্যা পার হয়ে গেছে। তখনকার জামানায় তো সন্ধ্যার পরপরই মানুষজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো। বিদ্যুৎবিহীন ওই সমস্ত এলাকাগুলোতে সন্ধ্যার পর মানুষকে খুঁজে পাওয়াই মুশকিল হতো, যে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতেছে খুবই মুশকিল হতো, কারণ সারাদিন মানুষ অক্লান্ত পরিশ্রম করত, আর তারপরে তো মানুষজন ঘুমিয়ে যেত আর কি। আবার কাক ডাকা ভোরে ফজরের আজানের পরে বা আগেই উঠে যেত, এরকম একটা সিচুয়েশন ওই সময় ছিল। তো হাট থেকে যখন রওনা দিয়েছেন তখন এশার আজান হয়নি, বাট ওনারা যখন রওনা দিয়ে কিছুটা পথ এগিয়েছেন তখন পার্শ্ববর্তী মসজিদে এশার আজান শোনা যাচ্ছে। তখন কিন্তু মসজিদে মাইক ছিল না, ওই মুয়াজ্জিন সাহেব খালি গলাতেই আজান দিতেন।
তো এই ইশারা যেন ওনারা শুনেছেন। এরপরে হাঁটা ধরেছেন, বাড়িতে ফিরতে ঘন্টাখানিক সময় লাগবে। তো যখন ছেলেকে আবার কাঁধে করে নিয়ে হাঁটা শুরু করেছেন, ওই ছোট ব্রিজ বা কালভার্টের কাছাকাছি যখন এসেছেন, তখন এই শরীতুল্লাহ দাদার কেমন যেন একটু গা ছমছম করতে থাকে, কেমন যেন অন্যরকমের একটা অনুভূতি হতে থাকে। উনি চিন্তা করলেন যে এরকম অনুভূতি সাধারণত দুষ্টু জিনেরা যদি কাউকে ক্ষতি করার জন্য এসে থাকে তখন এরকম হতে পারে। উনি যেহেতু গ্রামের মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, কিছুটা আঁচ করতে পারতেন। ওইরকম দোয়া দুরুদ জানতেন না বা কবিরাজি জানতেন না, কিন্তু যেহেতু রাত বিরাতে চলাচল করতেন, মাছ ধরতেন, যার কারণে এই সমস্ত অনুভূতিগুলো ওনারা টের পেতেন। আর সাথে ওনার ছোট ছেলে আছে, এখন তারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। উনি ওই কালভার্টের কাছে এসে বলছেন যে ইনাইতি, ওই ইনাইতি, আসিস নাকি? তখন গম্ভীর স্বরে ওই কালভার্টের নিচ থেকেই গম গম করে আওয়াজ আসছে, শরীতুল্লাহ, কিরে ভয় পাচ্ছিস নাকি? তখন ওই দাদা বলছেন, হ্যাঁ ভয় তো একটু লাগতেছে, সাথে তো ছেলেটা আছে, একা থাকলে তো তোকে ডাকতাম না। তখন ওই ইনাইতিরা কি বলছে, হ্যাঁ রাস্তাঘাটে আজকে একটু সমস্যা বলে মনে হচ্ছে তোদের জন্য, যা আমি আসি তোদের পিছনে, সোজা হাঁটতে থাক। এদিকে এই জাবিদ ভাইয়ের আম্মুর বাবা যিনি, অর্থাৎ জাবিদ ভাইয়ের নানা যিনি, তাকে আবার এই শহীদুল্লাহ দাদা বলছেন যে বাবা তুমি কিন্তু পিছন দিকে তাকায়ও না, সামনের দিকে তাকায় থাকো, পারলে চোখ বন্ধ করে ঘুমাও, আমি তো কাঁধে তোমাকে ধরেই রাখছি। তো কাঁধের উপর উনি বসেছিলেন হচ্ছে ঘাড়ের দুই দিকে পা দিয়ে, এই পাশে এক পা, ওই পাশে আর এক পা, আর ওনার যে দুই হাত, এই দুই হাত আবার শরীদুল্লাহ দাদা ধরে রেখেছিলেন। সুতরাং ঘুমিয়ে গেলে ওনার পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। উনি তো চোখ বন্ধ করে আছেন। কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করছেন, ইনাইতি আসিস না কি রে পেছনে? তখন ওই ইনাইতি জিন বলছে, হ্যাঁ আসি রে, যা সোজা আগা, আমি আসি। তো এইভাবে যেতে যেতে একটা রাস্তা পর্যন্ত চলে আসেন, যেই রাস্তাতে অনেকগুলো তাল গাছ ছিল, প্রায় 30-40টা তাল গাছ এক লাইনে ছিল। তো এই ইনাইতি জিন আবার এই তাল গাছের এরিয়াটা কখনো পার হতো না, তার সীমানা নাকি ওই পর্যন্তই ছিল। এই ব্রিজ তৎসংলগ্ন এলাকা এইটুকুর মধ্যেই ইনাইটি সীমাবদ্ধ থাকতো, কারণ এক একটা এলাকা কিন্তু নাকি ভাগ করা আছে। তো ওই এলাকায় অন্য দুষ্টু জিনেরা আছে, তো তাদের সাথে সে লড়াই করতে যেত না, কিন্তু তার এলাকায় যদি অন্য জিনেরা এসে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করতো, সে সেটা প্রতিহত করত। তো ওই তাল গাছ পর্যন্ত এসে ইনাইটি বলতেছে যে যা এখন চলে যা, আমি তো এরপরে আর যাই না বা যাইতে পারি না, চলে যা, আল্লাহর নাম নিতে নিতে। তো এরপরে শরীদুল্লাহ দাদা তো উনি আগানো শুরু করেছেন। তো ওই যে পেছনে যখন এনআইটি আসছিল তখন কিন্তু একটা শব্দ হচ্ছিল, বোঝা যাচ্ছিল যে এনআইটি আসছে। তো শরীদুল্লাহ দাদা যখন ওই তাল গাছের ওই এরিয়াটা পার হচ্ছেন, হঠাৎ করে ওনার সামনে দিয়ে ঘোত ঘোত করতে করতে বিশাল আকৃতির একটা শূকর ওনাকে ক্রস করে চলে যায়। এত বড় শূকর, এটা কিন্তু উনি কখনোই দেখেন নাই। উনি বুঝতে পারেন যে একটা বিপদ মনে হয় হতে যাচ্ছে, কেননা ইনাইতি তো এখন এই দিকে আসবে না। তারপরও উনি একটু সাহস সঞ্চয় করার জন্য বলছিলেন যে ইনাইতি কি আসিস পিছনে? ইনাইতির আর কোনো আওয়াজ শোনা যায় না। এই পর্যন্ত আসার সময় যতবার জিজ্ঞেস করেছেন পেছন থেকে ইনাইতি আসিস নাকি, ইনাইতি কিন্তু প্রত্যেকবারই আওয়াজ দিয়েছে যে হ্যাঁ আমি আছি, যা সামনে আগা। এটা এখন আর শোনা গেল না। উনি বুঝতে পারলেন ইনাইতি এখন আর পেছনে নাই। এরপর তো উনি হাঁটা শুরু করেছেন। এখন কাঁধের উপর বা পিঠের একটা জায়গায় তো তার ছেলে আছেই। এই ছেলেটার একটা নিরাপত্তার ব্যাপার তো রয়েছে। উনি দ্রুত বাড়ির দিকে আগানো শুরু করলেন। তো আগাতে আগাতে উনি ঝড় বাতাস এরকম কিন্তু দেখেছেন। তো ওনার ছেলে আবার ওই কাঁধের উপর থাকতে থাকতেই কিছুটা ঘুমিয়ে পড়েছে, সে সামনের দিকে ঝুঁকে পড়েছে। তো ওইভাবেই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছেন কাঁধের উপর রেখেই, সে আর এইসব কিছু টের পাচ্ছে না ওইভাবে। ওইদিকে উনি যখন এগিয়ে যান তখন ঝড়ো বাতাস ঠিক ওইটুকুর মধ্যে হয়, আর মাঝে মাঝেই এই শূকরের আকৃতির কিছু প্রাণী দৌড়াদৌড়ি করে। তো এরকম দেখতে দেখতেই আল্লাহর রহমতে উনি বাসায় চলে আসেন, খুব একটা বেশি সমস্যা হয় নাই। তো আসার পর এই জাবিদ ভাইয়ের নানাকে তার মায়ের কাছে দিয়ে দেন। আর তখন শরীদুল্লাহ দাদা উনি ওনার স্ত্রীকে বলেন যে এই ঘটনা প্রতিমধ্যে তো এটা হয়েছে,
ইনাইতি আসছিল একটা জায়গা পর্যন্ত, এরপর থেকে কিছু সমস্যা শুরু হয়েছে। তো এইরকম ঘটনা আসলে গ্রামের প্রেক্ষাপটে অনেকই ঘটে। এই সমস্ত কথাবার্তাও শুনে অভ্যস্ত। আর শরীতুল্লাহ দাদার সাথে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে, যেটা ওনার স্ত্রীও জানেন। এগুলো নিয়ে খুব একটা বেশি পাত্তা দেন নাই। আর ইনাইতি যেভাবে মানুষের উপকার করে সেটাও দাদি জানতেন। এর মধ্যে হয় কি, দাদা বলে ওঠেন দাদিকে যে আমি মাছ ধরতে যাব। তখন দাদি আবার বলেন যে এই রাত্রে এই সমস্ত ঘটনা ঘটলো, এখন আবার তুমি মাছ ধরতে যাবা, আজকে রাত্রে যাওয়ার দরকার নেই। এর মধ্যে আবার হয় কি, এই দাদার যিনি ভাই, এই ভাইয়ের ছেলে মানে ভাতিজা, ভাইপো, সে চলে আসছে। এসে বলতেছে, ও কাকা মাছ ধরতে যাবা না? তখন বলতেছে, ভাতিজা তুই আসছিস? হ্যাঁ, মাছ ধরতে যাবো। বলে যে আমাকে নিয়ে চলো। উনি হয়তো বা ওনার স্ত্রীর কারণে একটু চাপাচাপিতে যেতেন না, কিন্তু ওনার ভাইপো চলে আসছে, তখন উনি সিদ্ধান্ত নেন যে যাবেন। আর ভাইপোকে নিয়ে সাধারণত রাতের বেলা যেতেন না, ভাইপোর বয়সও অত বেশি ছিল না। তখন উনি বললেন, অবশ্য একবার বলেছিলেন যে ভাতিজা তুই বাসায় যা, আজকে তোর যাওয়ার দরকার না, আমি একাই মাছ ধরতে যাব। তখন বলে যে না কাকা, আমি বাসা থেকে বলে আসছি যে মাছ ধরতে যাব, আমি যাব এখন। কি আর করা, ভাইপোকে নিয়ে মাছ ধরার জন্য বিলের দিকে বেরিয়ে গেছেন। মাছ ধরার যে সমস্ত সরঞ্জামাদি সেগুলো নিয়ে বের হয়েছেন। তো ওনারা এক ধরনের মাছ ধরার ফাঁদ ব্যবহার করতেন। আমাদের ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে এগুলোকে ঘূর্ণি বলে, এক এক এলাকায় এক এক নামে এটা অভিহিত করা হয়। পানির স্রোতের দিকে এগুলো যদি পেতে রাখা হতো, তখন মাছ এর মধ্যে ঢুকে যেত কিন্তু বেরোতে পারতো না। সাধারণত ছোট ছোট মাছ এগুলোতে আটকা পড়তো, বড় বড় মাছ এগুলোতে আসলে আটকা পড়তো না, কারণ বড় মাছ এগুলোর ভিতরে ঢুকতেই পারতো না। এগুলোতে মাছ একবার ঢুকে পড়লে আর বের হতে পারতো না। আর এই জায়গার যে ফাঁকা অংশগুলো ছিল, এদিক দিয়ে পানি আবার অন্য পাশ দিয়ে বের হয়ে যেত, মাছগুলো শুধু ওর মধ্যে আটকা পড়তো। এরকম কিছু জিনিস ওনারা নিয়ে বেরোয় যান। যে সমস্ত জায়গাগুলোতে ওইটা পাতার দরকার, ওখানে গিয়ে ওনারা ওটা পেতেছেন। পাতার পর ওনাদের একটা টং ঘর ছিল, ওই টং ঘরের দিকে আগানো শুরু করেছেন। চিন্তা করেছেন যে এখানে অপেক্ষা করি, ঘুমাই, ভোরের দিকে গিয়ে এই ঘূর্ণিগুলো তুলব। ওনারা যখন টং ঘরের দিকে আগানো শুরু করেছেন, তো ওনারা একটা অদ্ভুত জিনিস দেখেন যে অনেকগুলা ছোট 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 আলো এক জায়গা গোলাকৃতি একটা শেপ তৈরি করেছে, একটা সার্কেল তৈরি করেছে, তার মধ্যে অনেকগুলো ছোট 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 আলো, এবং আলোগুলো একটু নড়াচড়া করছে। ওই গোলাকৃতি শেপ ধারণ করলেও নিজের অবস্থান থেকে একটু নড়াচড়া করছে। উনি চিন্তা করেন যে জিনিসটা কি। উনি দূর থেকে বলছে, এই কারা তোরা, কি করিস? যখন এটা বলেছে, এই আলোগুলো হলো কি সামনের দিকে বিচ্ছিন্ন হয়ে চলে যেতে থাকলো, মানে খুব জোরে ছোটাছুটি করে এদিক ওদিক চলে গেল, কিন্তু পেছন দিকে না, সামনের দিকে এগিয়ে যেতে থাকলো আর কি, এলোমেলোভাবে। তখন এই শরীতুল্লাহ দাদা এবং ওনার ভাতিজা দুজনই কিন্তু দূর থেকে দাঁড়িয়ে এটা দেখছেন। এরপর ওনারা দেখতে পেলেন এই আলোগুলো যেখানে গিয়ে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর এই আলোগুলোর সাথে একটা শেপ রয়েছে, 1 ফুট উচ্চতাও হবে না এরকম একটা শেপ। এদের হাতেই মূলত আলো। আর এই আলো দিয়ে পানির উপরের যে পোকামাকড়, মাছ না পোকামাকড় আছে, পানির উপর যে পোকামাকড়গুলো ভেসে বেড়ায়, কিছু কিছু পোকামাকড় থাকে, তারপরে কাঁকড়া থাকে পানির ভেতরে। ওখানে তো পানি কম ছিল, দেখা যাচ্ছে যে ওরা এই জিনিসের মতো কিছু জিনিস তুলে খাচ্ছে। এদের চেহারাটা স্পষ্ট বোঝা না গেলেও এদের আকৃতি যে 1 ফুটেরও কম এটা বোঝা যাচ্ছে। আর হাতে আলো, এটা কি হারিকেন নাকি এটা বোঝা যাচ্ছে না, তবে হারিকেনের আলো যেমন খুব অল্প হয়ে থাকে, আলো নড়াচড়া করে, নিভু নিভু হয়, ওরকম না, ছোট্ট একটা লাইটের মতো একভাবে চলে আসছে এগুলো। এরপর এই যে ভাতিজা যিনি, উনি বলতেছেন যে কাকা এগুলা কি? তখন ওই শরীতুল্লাহ দাদা বলছেন যে এগুলা যে কি তা তো তুই বুঝতে পারবি না, তবে এইগুলা যে কি আমি বুঝছি, ভয়ের কোনো কারণ নাই, দাঁড়ায় থাক, দেখ আমি কি করি। তখন এই শরীতুল্লাহ দাদা করেছেন কি, চিৎকার করে বিশ্রীভাবে গালিগালাজ শুরু করছেন ওইগুলোকে উদ্দেশ্য করে, এই তোরা কেন আসছিস এখানে, যা ভাগ এখান থেকে, এই সমস্ত তো বলছেনই। এর ভিতরে যত গালিগালাজ করার দরকার উনি করছেন। তো এরকম বিশ্রীভাবে গালিগালাজ যখন উনি করছেন চিৎকার করে করে, হঠাৎ করে হয় কি, ওই আলোগুলো যেভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গিয়েছিল, ওরা মনে হলো আবার সব একই রকমভাবে এক জায়গা হয়ে গেল অল্প সময়ের মধ্যেই,
সা করে সবগুলো এক জায়গায় চলে আসলো, গোল একটা সার্কেল ধারণ করলো। এইবার এই সার্কেল থেকে একটা লাইন হয়ে গেল, একটা লাইন হয়ে ওরা অন্যদিকে আগানো শুরু করলো। বেশ অনেকটা পথ আগাতে 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 একটা সময় মনে হলো যে এগুলা মিলিয়ে গেছে। এরপর ওনারা ওই টং ঘরের দিকে আগানো শুরু করেছেন। টং ঘরের ভিতরে চলে যান, দুজন গিয়ে টং ঘরে শুয়ে পড়েন। তো যখন শুয়ে পড়েছেন, দুজনই ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে একটা আওয়াজে ঘুম ভেঙে যায় দুইজনেরই। এই যে ভাতিজা যিনি, উনি বলছেন যে ও কাকা, মনে হয় ঘূর্ণির মধ্যে বড় কোনো মাছ পড়ছে, এত বড় মাছ পড়ছে, বেরোতেও পারতেছে না, ঢুকতেও পারতেছে না, এরকম শব্দ করতেছে, তাড়াতাড়ি গিয়ে মাছটা নিয়ে আসতে হবে। তখন এই শহীদুল্লাহ দাদা বলছেন যে একদম চুপ, ঘুমায় থাক, বের হইতে হবে না, ফজরের আজানের পরে বের হবো, এর আগে কোনো বাইরে বের হওয়ার কথা চিন্তাও করবি না, ঘুমা। তো এরকমভাবে মৃদু ধমক দিয়ে ভাতিজাকে ঘুম পাড়াই দিছেন, উনিও ঘুমাই গেছেন। কিছুক্ষণ পর ভাতিজার ঘুম আবারও ভেঙে যায় সেই একই রকম শব্দে। এইবার ভাতিজা চিন্তা করেন যে কাকার কথা শুনলে হবে না, মাছটা যদি আবার চলে যায়, এত বড় মাছ, ছোট ছোট মাছ ধরার জন্য আসছি, যদি বড় মাছ পেয়েই যাই তা ক্ষতি কি, কাকাকে আর দাগানোর দরকার নেই, আমি নিজেই উঠি। এই ছেলেটা শরীদুল্লাহ দাদাকে না ডেকেই চুপি চুপি ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পর সে ওই শব্দের উৎস কোথা থেকে আসছে, কোন ঘূর্ণিতে ওই জিনিসটা পড়েছে, ওই উৎস ধরে ধরে ওইখানটাতে সে যাচ্ছে। যেতে যেতে ওখানে চলেও আসছে, দেখে সত্যি সেখানে বেশ বড় আকৃতির একটা মাছ আটকে গেছে। সে কি করেছে, ওই মাছটাকে ছোটানোর চেষ্টা করেছে, সফলও হয়েছে। ওই মাছটাকে সে যখন হাতে নিয়েছে তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ওই মাছের মুখটা অনেকটাই মানুষের মতো, আর এই ভাতিজার দিকে তাকিয়ে খুবই বিশ্রীভাবে হি হি করে হেসে দিয়েছে। যখনই এটা হয়েছে প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়েছে, ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তার চিৎকারে এদিকে কাকার ঘুম ভেঙে গেছে, কাকা দেখে যে ভাতিজা পাশে নাই। তখন তো এই শহীদুল্লাহ দাদা উনি তো দ্রুত বাইরে বের হয়েছেন, বের হয়ে যা চিন্তা করেছিলেন সেটাই দেখে যে তার ভাতিজা পড়ে আছে। উনি তো ভাতিজাকে ওই সময়ের মতো টং ঘরে তুলে নিয়ে আসছেন, জ্ঞান ফেরানোর চেষ্টা করেছেন। পরে সকালবেলা উনি বাসায় নিয়ে গেছেন, বাসায় নিয়ে যাওয়ার পর তার যখন জ্ঞান ফিরেছে, এরপর কি হয়েছে সেটা বলে আর কি। এরপর তো এই শহীদুল্লাহ দাদা তার ভাতিজাকে খুব বকাঝকা করেন যে তোকে বারবার বললাম বের হইস না। সে ভাজে বলছে কাকা আমি বুঝতে পারি নাই যে এই ঘটনা হবে। এরপর ওই ছেলেটার মারাত্মক জ্বর আসে। সে আসলে এতটাই ভয় পেয়েছিল, সে ভয়ের খোলে পড়ে গিয়েছিল। আমরা অনেক সময় বলি না ভয়ের খোলে পড়ে যাওয়া, অর্থাৎ এমন ভয় পাওয়া যার চিকিৎসা আসলে করাটা অসম্ভব। এই ভয়ের কারণে মানুষ মারা যায়। 7 থেকে 8 দিন সে জ্বরে ভুগে মারা যায়। প্রিয় লিসেনার্স, ঘটনা এ পর্যন্তই। আমি মোহাম্মদ সিয়ামুল ইসলাম। আজকে একজন মাদ্রাসার ছাত্রের ঘটনা শেয়ার করব। মূলত তিনি একজন শ্রোতা, আমাদের শ্রোতা। ওনার দাদা, নানা এবং নানিরা নাম রেখেছিলেন আলামিন। আলামিন ভাই নওগাঁ জেলায় বসবাস করেন এবং একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছিলেন। পরবর্তীতে আমরা সেটা লিখেছি, যিনি রেকর্ড করে পাঠিয়েছিলেন। লিখতে আমাদেরকে সাহায্য করেছেন আরেকজন টিমের সদস্য আব্দুর রহমান রাকিব। মূল ঘটনা শুরু হয়েছিল লকডাউনের আগে, 2019 সালের শেষের দিকে, শীতকাল আসার আগে। আগস্ট সেপ্টেম্বর মাসের ঘটনা। সেদিন সাধারণত সাধারণ দিনের মতোই ছিল। মাদ্রাসার ছাত্ররা সাধারণ দিন যেভাবে কাটায় সেভাবেই। আমি তখন হেফজখানায় পড়তাম। আমার হাফেজি পড়া তখন প্রায় শেষের দিকে। মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন আপনারা জানেন, মাদ্রাসায় কিন্তু সবাই নিচে ফ্লোরিং করে ঘুমায়। তো আমি যেখানে পড়াশোনা করতাম সেখানকার সিস্টেম এমন ছিল যে সবাই এক পাশে ঘুমাতো, আর আমাকে জামায়াতের আমির হিসাবে রাখা হতো। মানে সবার খোঁজ খবর নিয়ে ওস্তাদদেরকে জানানো, অনেকটা প্রিফেক্টের মতো। আমি গিয়েছিলাম জেনারেল লাইন থেকে পড়াশোনা করে, কিন্তু আমার বয়স একটু বেশি থাকার কারণে আমাকে ছাত্রদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত হিসাবে রাখা হতো। আমাদের মাদ্রাসার সাথেই একটা কবরস্থান ছিল। সেই কবরস্থানের দিকে পা দিয়ে আমি জানালার সামনে ঘুমাতাম। সেই জায়গাটা আমার জন্য ফিক্সড করা ছিল, সেখানেই আমি ঘুমাতাম। প্রত্যেক দিন সেখানেই ঘুমানো হতো। একদিন আমার ঘুম আসছিল না, আসলে পড়াশোনার চাপে, আবার সামনে পরীক্ষা,
হেফজখানা শেষ হলে একটা পরীক্ষা থাকে, একটু চাপের বিষয়। সে সময় আমি পরীক্ষার প্রস্তুতির জন্য রাত জেগে একটু বেশি পড়াশোনা করতাম মাদ্রাসার বারান্দায় বসে। বারান্দায় বসে পড়াশোনা চলাকালীন আমি কিছু আওয়াজ পেতাম। মনে হতো মাদ্রাসায় কেউ হাঁটা চলাফেরা করছে, নিচে কেউ কথা বলছে। সেটা আমি কখনো নজরে নেই নাই। আসলে আমি কোরআন পড়ছি, এটা ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতরে বসে, আমার কি সমস্যা হবে? আমার তো কোনো সমস্যা হবে না। তবে আমি জানতাম মাদ্রাসার পাশে কবরস্থান থাকা এখানে ছোট ছোট কিছু ঘটনা ঘটতে থাকে। একাধিকবার কয়েকদিন শব্দটা শোনার পর আমার মনে হলো আমি ভেতরে এসে বসি। রুমের ভেতর পড়া শুরু করলাম। ভেতরে বেশিক্ষণ পড়া যেত না, ছাত্ররা ঘুমাতো। তো সেদিন আর পড়া হয় না, আমি শুয়ে পড়ি। শোবার পরে হঠাৎ আমি দেখি গোরস্থানের ভেতরে সুপারি গাছের মাথার উপর থেকে লাল বা সবুজ মিশ্রিত বড় গোলা টাইপের একটা আলো, এটা গোরস্থানের মাঝখান বরাবর আসলো। এরপর মাঝখান থেকে সরাসরি আমার রুমের দিকে আসলো। আমি ভয়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়লাম। একাধিকবার এটা আমি দেখেছি, প্রায় 1 সপ্তাহের মতো। এটা কোনো লেজার লাইটের মতো, কিন্তু এটা লেজার লাইট না। সকালে উঠে আমি এটা ভুলে যেতাম যে জিনিসটা দেখেছি, তাই আমি হুজুরদেরও বলতে পারি নাই, আর এটা নিয়ে সতর্ক হওয়ার কোনো সুযোগ পাই নাই। আমি সবসময় কিছু আমল করে ঘুমাতাম, তাই আশা করতাম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এভাবে প্রায় 1 মাস চলার পর মাদ্রাসার পরীক্ষা শেষ হবে এমন একটা সময় আমি একদিন মাদ্রাসায় চুপ করে বসেছিলাম। হঠাৎ করে দেখলাম আমাদের রুমের দরজাটা খুলে গেল এবং একজন জুব্বা পাগড়ি পরিহিত লোক আমার রুমে প্রবেশ করল। পরবর্তীতে সে এভাবে এসে বসে থাকতো, কিন্তু এটা আমার স্মরণ থাকতো না। আমি ভুলে যেতাম কেউ যে আমার রুমে এসে বসে থাকতো, সেই বিষয়টা পরবর্তীতে মনে পড়তো। কাউকে যে বলবো বা হুজুরকে বলবো, কাউকে পাঠিয়েছেন কিনা এটা বলার সুযোগ পেতাম না। সে কখন আসলো তখনই আমার স্মরণ হতো যে কেউ একজন আছে, সে চলে গেলে আমি ভুলে যেতাম। আর আসলে এটা নিয়ে আমি অন্যরা কি ভাববে সেটা ভাবারও সুযোগ ছিল না আমার কাছে, কারণ মাদ্রাসার ছাত্ররা সবাই একই রকম, সবাই ইসলামিক লেবাসে থাকে, বোঝা মুশকিল। আর আমাদের মাদ্রাসা এমন না যে খুব বড়, হাজার হাজার ছাত্র, চেনা যাবে না। আমাদের বাসায় 500 থেকে 800 ছাত্র হবে, এদের ভেতরে চেনা অসম্ভব কিছু না। তো তাকে কখনোই দেখতাম না। তো এইভাবে প্রায় 1 সপ্তাহ চলার পরে সে আমার সাথে কথা বলতে চাইল। সেদিন আমি ঘুমাইনি, রুমে বসে পড়ছিলাম। জানালা দিয়ে বাইরে থেকে আলো আসছিল, সে আলোয় পড়ছিলাম। ইসলামিক লেবাসে পরা লোকটি এসে আমাকে বলল, কেমন আছো? আমি বললাম, জি ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বড় ভাই? আমি বড় ভাই বলছিলাম। আমি মনে 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 করছিলাম সে আমাদের মাদ্রাসার কিতাব বিভাগের বড় কোনো ছাত্র হবে। তো সে একটা মুচকি হাসি দিল। এমন হাসি আমি কখনো কাউকে দিতে দেখিনি। এমনভাবে সে হাসি দিয়েছে, বলল আলহামদুলিল্লাহ। আরবিতে বলছিল আলহামদুলিল্লাহ বিখাইরিন, ভালো আছে আল্লাহর রহমতে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কোন জামায়াতে পড়েন? সে বলল, ভাই আমি বুখারী শরীফ পড়ছি। আপনাদেরকে জানানোর জন্য বলি, বুখারী শরীফ বা দাওরায়ে হাদিস যে ক্লাসটি রয়েছে, এটি মাওলানা হওয়ার আগের লাস্ট ক্লাস। এরপরে আর কোনো ক্লাস নেই। তার মানে এটা পড়ে সে মাওলানা হয়ে যাবে। পরে আমি তাকে বললাম, ভাই আপনি এখানে হিফজখানায় আসেন কেন? সে বলল, তোমাদের যে হুজুর আছেন তিনি আমাকে পাঠান এবং বলেন এখানে যদি কোনো ছাত্রকে পড়তে দেখো বা তার যদি পড়তে কোনো সমস্যা হয় তাহলে তাকে একটু সাহায্য করবা। আমি মনে মনে খুশি হলাম। সে 1 সপ্তাহ এসেছেন, দেখেছেন, হয়তো আমি মাঝে মাঝে ঘুমিয়েছিলাম, আমার পাশে বসে থেকে চলে গেছেন। আসলে আমি পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না কখনোই, এখনও নই। তবে বড়দের হেল্প পেলে তো খুবই ভালো হয়। যে কেউ হোক, স্কুলের কিংবা মাদ্রাসার বড়রা সাহায্য করতে আসলে কিন্তু ভালো লাগে। আমি ওনাকে বললাম, ভাই সাহায্য করলে একটু ভালো হয়। যেহেতু আমার পড়াশোনা প্রায় শেষের দিকে, খুব চাপ থাকে সে সময়, পুরো কোরআন শরীফ ধারাবাহিকভাবে পড়ার একটা বিষয় থাকে। সে আমাকে বলল, আজকে তোমাকে আমি শিখিয়ে দিতে পারবো না, আমার সময় নেই, তোমার পড়া শুনতে পারবো না, আমি আগামীকাল আসবো, আগামীকাল তোমার পড়া শুনবো। তো আগামীকাল সে আসার কথা বলে চলে যায়। আমিও খুশি হয়ে যাই যে বড় ভাই আসবে। সারাদিন আমার কোনো কিছু মনে ছিল না। পরের দিন সে আসে এবং বলে, তুমি পড়ো, আমি শুনি। বিশ্বাস করার মতো কথা না ভাই, সারা রাত সে আমার পাশে বসেছিল। আমি পড়ছি এবং আমার পড়াশোনার অবস্থা বুঝিয়েছি। আসলে আমার পড়ার অবস্থা এমন নয়, আমি যেভাবে পড়ছি এভাবে আমি নিজে কখনোই পড়তে পারি নাই। যতটুকু আমি পড়ছি তা আমি নিজে একাকীভাবে কোনো সময়ই পড়তে পারি নাই।
সে সেদিন আমাকে একটা জিনিস দিয়েছিল। জিনিসটা আজ অবধি আমার কাছে আছে। সেটার বিষয় বলাটা উচিত হবে না, তবুও বলছি। সে আমাকে একটা পয়সা দিয়েছিল। আসলে এটা একটা সাধারণ বাংলাদেশি 5 টাকার পয়সা বা কয়েন। বলেছিল কয়েনটাকে সবসময় তোমার কাছে রাখবে। সেই কয়েনটা নেওয়ার পরে আমার শরীরের একটা সুঘ্রাণ পাওয়া যেত, এখনও পাওয়া যায় মাঝে মাঝে। সেদিন তাকে পড়া শোনানোর পরে বলছি, এই পড়াটাই তুমি কালকে হুজুরকে পড়ে শোনাবা। পরদিন যখন আমি হুজুরকে পড়াটা শোনালাম, এটা আমার খুব ভালো করেই স্মরণ ছিল যে কেউ আমাকে বলেছিল হুজুরকে পড়াটা শোনাবা, কিন্তু তা ওই কথাগুলো স্মরণ ছিল না। তাই আমি হুজুরকে পড়াটা শোনালাম। হুজুর বলছে, তুমি এখন এটা কিভাবে পড়লা? আসলে বিষয়টা হচ্ছে যে আমি যখন এটা পড়েছি তখন আমাকে আসলে তখন অবধি এটা পড়ানো হয়নি। যেটা আমাকে তখনও পড়ানো হয়নি সেটা আমি পড়ছি। যে কোরআন শরীফের সূরাটা আমাকে পড়ানোই হয়নি আমি সেইটাই পড়ছি। প্রায় 1 রাতও সময় লাগেনি, সূরাটা আমার পুরা মুখস্থ। তো আমি ভালো ছাত্র হওয়ায় হুজুর মনে করেছে আমি পড়াটা শিখে নিয়েছি। সেদিন থেকে সেই দৈনিক আসতে থাকে। দৈনিক আমাকে বুঝিয়ে দিত, পড়া শেখাতো, দিন সম্পর্কে অনেক কথা বলতো। হিফজখানে থাকা অবস্থায় আমার ভেতর অনেক ভুল ছিল এবং সেই ভুলগুলো তিনি কারেক্ট করে দেওয়ার চেষ্টা করেছেন। ইসলামের অনেক কিছুই আমি জানতাম না। সে বলা শুরু করে আর আমি শুনতে থাকি। অনেক ভালো লাগতো, আলহামদুলিল্লাহ। একদিন আমি তাকে বলেই বসি যে আপনি আসলে কে বলেন তো? আমি আপনাকে কখনোই মাদ্রাসায় দেখি নাই, কিন্তু আপনি বলেছিলেন আপনি দাওরা হাদিসের ছাত্র। আপনাকে তো কখনো আমি মাদ্রাসায় দেখিই নাই। সে সেদিন খুব সহজভাবেই বলে, আসলে আমি কোনো মানুষ নই, আমি তোমাদের মতো মানুষ না, আমি একজন জিন। আমি তোমার সাথে থাকি এবং এই কথাটা তুমি কাউকে বলবে না। যদি বলো তাহলে তোমার সমস্যা হবে। সেই সমস্যার কথা বলাতে আমি কাউকে বলি না। তবে 1 মাস পরে গল্পে গল্পে এক ছাত্রের কাছে বলে দিয়েছিলাম। মানে যেটা হয় আর কি, কথা বলছি, সে নিজ থেকে একটু ভাব দেখানোর জন্য বলে ফেলি, এই জানিস আমার কাছে এটা আছে, কাউকে কিছু বললে কিন্তু তোরও সমস্যা হবে। আমি বলে দিলাম। বলার পরের দিন আমার সাথে শুরু হয়ে যায় প্রবলেম। পরের দিন সে আর আসে নাই। তবে আমার উপরে এমন একটা ভার লাগতে শুরু করে, মনে হচ্ছে পুরো পাহাড় আমার ঘাড়ে। আমি ক্লাস করছি, এমন একটা ভার হয়ে গেল আমার শরীর, আমি বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না। মনে হচ্ছে চারদিক থেকে বাতাস আমাকে একটা চাপ দিচ্ছে। এমনভাবে চাপ দিচ্ছিল, মনে পড়লো আমার এখনও ভয় লাগে। আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। সেন্সলেস হওয়ার পর যখন আমার হুঁশ আসে, এর মাঝে এমন একটা ঘটনাগুলো ঘটে গেল যেটা বলার মতো না। আমার সেন্স আসে প্রায় 1.5 মাস সময়। এর মাঝে বহু সময় পার হয়ে গেছে। এই 1.5 মাস সময় সেন্স আমার ভেতরে ছিল না। সেন্স ছিল কিন্তু আমি নিজের ভেতর ছিলাম না। এই 1.5 মাস সময় অনেক কিছু ঘটে গেছে। ধীরে ধীরে বলছি। যখন আমার সেন্স যায়, আমার ওস্তাদ বুঝতে পেরেছিলেন কোনো একটা সমস্যা হয়েছে, কারণ মাদ্রাসার সবাই জানতো যে হেফজখানার একজন ছাত্র রাত জেগে পড়ে। তো এইভাবে আমার উপর সমস্যা শুরু হয়। ক্লাস চলাকালীন আমি সেন্সলেস হয়ে পড়ি। আমার ওস্তাদ যিনি ছিলেন, আমার ক্লাস করাচ্ছিলেন, তিনি আমাকে তুলে ধরেন, কিছুটা সেবা করেন। আমার মাথায় পানি দেওয়া, দোয়া পড়া, মাথায় ফু দেওয়া। তিনি বুঝতে পারছিলেন কোনো সমস্যা হয়তো হতে পারে। পরবর্তীতে যেটা আমি আমার পরিবার এবং ওস্তাদের কাছ থেকে শুনছিলাম, আমার হুঁশ ফিরেছিল। আমার হুঁশ ফেরার পর থেকে আমি নাকি উর্দুতে কথা বলছিলাম। হেফজখানায় একটা বিষয় আছে, হাফেজি শেষ করার পর অনেকে উর্দু ভাষাটা শেখানো হয়, কিন্তু আমি তখন হিফজ পড়াকালীন উর্দু বলছিলাম। সবাইকে যে বলল হুজুর, সবাই বড় হুজুরকে যে বলল যে এরকম একটা ঘটনা ঘটেছে, বড় হুজুরকে ডাকা হয়। বড় হুজুর আসেন, আমাকে দেখেন। যেটা আমি শুনছি, অনেক ঝাড়ফুঁক দেওয়ার পর আমি নিজেই ওনার সাথে কথা বলতে চাই। আসলে আমার উপর যে জিনটা এসেছিল সে হুজুরকে বলে, এই ছাত্রের সাথে আমি আছি এবং তাকে আমি একটা জিনিস করতে মানা করেছিলাম, কিন্তু সে আমার কথা না শুনে সেটা বলে দিয়েছে, এই কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আসলে শাস্তি দেওয়া হয়েছিল কিনা তা আমার ভালোর জন্যই করা হয়েছিল কিনা আমি জানি না। বড় হুজুর আমার পরিবারের লোকদের বলে যে এর তো ট্রিটমেন্ট করার পক্ষে আমার পক্ষে সম্ভব না, আমি ট্রিটমেন্টের কাজগুলো করিও না। উনি কুমিল্লাতে আমাকে পাঠিয়ে দেন। ওখানে একজন বিখ্যাত আলেম রয়েছেন, ওনার মাদ্রাসায় পাঠান আমাকে। বলেন যে ওখানে গিয়ে হুজুরকে দেখাতে, উনি হয়তো কোনো ট্রিটমেন্ট দিতে পারেন আশা করি। আমাকে সেখান থেকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয় এবং এর মাঝে প্রায় 1 সপ্তাহের মতো কেটে যায়। খুবই অসুস্থতার ভেতর দিয়ে পড়ে গেছিলাম। সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তো যখন দেখা গেল সুস্থ করা যাচ্ছে না, তখন আমাকে কুমিল্লার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কুমিল্লায় নিয়ে যাওয়া হলো আমাকে।
ওইখানে নিয়ে যাওয়ার পর যে হুজুর ছিলেন উনি প্রথমে আমাকে দেখেন নাই, আমার বাবার সাথে কথা বলছেন, এবং উনি এমন একজন আলেম যিনি মহিলাদের সঙ্গে দেখা তো দূরের কথাও বলেন না, এমনকি পর্দার ভেতরেই হোক বা বাইরেই হোক। তো আমার বাবার সঙ্গে কথা বলার পর বাবা যখন বলে আমার ছেলে এইভাবে অজ্ঞান হয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে, আপনি একটু দেখেন। হুজুর বললেন আজকের দিনটা সময় দেন, আপনারা মাদ্রাসাতেই থাকেন। আমার মাকে হুজুর তার বাসায় স্ত্রীর সাথে থাকার ব্যবস্থা করে দিল। তো সেদিন মাদ্রাসায় থাকা হলো আমাদের। আজব একটা ব্যাপার ঘটে গেছে। মাদ্রাসায় ঢোকার আগ পর্যন্ত আমি উর্দুতে কথা বলছিলাম, মাদ্রাসায় ঢোকার পর থেকে আমার উর্দু কথাবার্তা সব চলে গেছে, আমি নর্মাল, আমার কোনো সমস্যাই নেই। হুজুর একদিন পর আমার বাবাকে ডেকে বলছিল যে আপনার ছেলেকে নিয়ে আসুন। মাদ্রাসার কিছু ছাত্রের সাহায্যে আমাকে নিয়ে আসা হয় হুজুরের সামনে। হুজুর আমাকে সরাসরি বললেন যে তুমি কেন আসছো এখানে, তোমার নাম কি, কেমন আছো, মানে বেসিক প্রশ্ন। তো উনি সরাসরি বলছেন তুমি কেন আসছো এখানে। আমি বলছিলাম আমার বাবা মা আমাকে নিয়ে আসছে এখানে। এই কথা বলার পরপরই হুজুর বললেন এই বেত নিয়ে আসো। বেত আনার পরে হুজুর বলছে আসলে তোমাকে আমি আঘাত করতে চাচ্ছি না, কে তুমি নিজের পরিচয় দাও, আশা করি তোমার জন্য আমি কিছু করতে পারবো। তখনও পরিচয় নাকি দিতে চাইছিলাম না আমি। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে আমার সামনে বসেছিলেন, যেটা আমার বাবা বলেছিলেন। আমার বাবার ভাষ্যমতে পরবর্তীতে চোখ খুলে হুজুর বলছেন একটা ছোট বাটি নিয়ে আসো। বাটি আনার পরে খালি বাটিটা হুজুর সামনে রেখেছিলেন এবং রাখার পরে কিছু একটা পড়ছিলেন, পরে আমাকে বাটিটাতে ফু দিলেন। তখন আমার ভেতরে যে ছিল সে কথা বলতে শুরু করলো। তার নামটা আমি বলছি না, ধরে নিই তার নাম সালাউদ্দিন। সে বলছে আমার নাম সালাউদ্দিন, আমি পাকিস্তান বংশোদ্ভূত। হিন্দুস্তানের যে অংশটাকে পাকিস্তান বলা হয় সেই অংশ এখানকার বংশোদ্ভূত আমি। সে আমাদের দেশে 50 বছরের উপর বসবাস করছে এবং আমাদের মাদ্রাসার যে কবরস্থান ছিল সেখানে সে থাকে, সেই গাছটাতে থাকে যে গাছের কথা আমি শুরুতেই বলেছিলাম। এবং আমি যখন বাইরে বসে পড়তাম তখন সে পড়াটা শুনতো, তার ভালো লাগতো। সে একজন মুসলমান, ভালো মুসলিম জিন। হুজুর বলছেন তুমি যদি আর ভালো চাও তাহলে তাকে আঘাত করলে কেন। সে তখন বলছে আসলে আমি আঘাত করতে চাই নাই, আমি তাকে বলতে চাইছিলাম এটা তোমার করা উচিত হয়নি। তবে সে আমার ওয়াদাটা নিতে পারে নাই। এই সব জিনিসের একটা ভার থাকে, তার সেই বয়স হয় নাই, তাই সে নিতে পারে নাই। এসব বলার পর হুজুর বলছে তুমি তাকে বিরক্ত করবে না। তো সেই জন হুজুরকে বলছে যে আপনি আমাকে ছাড়তে বলতে পারেন না, কারণ এই ছেলে আমাকে বলেছে আমি ওর সাথে থাকবো। তা আমি একটু স্মরণ করিয়ে দিই, আমি আমার মাদ্রাসার হুজুর যখন পড়ছিল তখন সে বলছিল আমি একজন জিন, আমি তোমার সাথে থাকি। আমি বলছিলাম থাকো, বা এমন কিছু একটা হয়তো বলেছিলাম, যা আমার পুরোপুরি স্মরণ হয়নি। হুজুরকে কথা বলার পর হুজুর বলছে তোমার ওজনের মতো তো এই ছেলের এখনো বয়স হয়নি। সালাউদ্দিন বলছে যে আমি তার কাছে আসবো না যতদিন না সে আমাকে ডাক দিবে, কিন্তু তার যদি কোনো বিপদ হয় আমি আসবো সাহায্য করার জন্য আল্লাহর উছিলায়। এই শর্তে আমি তাকে ছাড়তে পারি, তবে আমি এই 7 দিন তার সাথে থাকার কারণে তার যে শারীরিক সমস্যা হয়েছে সেটার যেন ডাক্তারি চিকিৎসা করা হয়। সে আমার ভালোই চাইছিল। পরবর্তী সে যখন চলে যায় তখন সে বাটিটা আমার সামনে রেখেছিল, সেই বাটিতে ফু দিয়েছিল কিছু একটা পরে। সেই বাটিটাকে আমি হাতে নিয়েছিলাম, নিয়ে মাথার উপর উঠালাম। আমার বাবা সেখানে নিজে উপস্থিত ছিলেন, তিনি শুনছিলেন বাটির উপরে লোহার কিছু ফেললে যেমন একটা টুং করে শব্দ হয়, সে একটা শব্দ হলো। তো সেই শব্দটা হওয়ার পর সেই বাটিটা যখন নিচে রাখে সেই 5 টাকার কয়েন বাটির ভেতর ছিল, এবং সে হুজুরকে বলছিল আমি এটা দিয়ে তাকে ভালোবাসি তাই দিলাম, এটা দিয়ে আমাকে ডাকা যাবে, এটা দিয়ে যেন সে আমাকে ডাকতে পারে কোনো সমস্যা হলে, তাই এটা আমি তাকে ভালোবেসে দিলাম। আমার বাবাকে বাইরে পাঠিয়ে তাকে ডাকার কিছু প্রসিজার হুজুরকে বলে দিল। হুজুর পরবর্তীতে আমাকে বলছিল। তো এখান থেকে সে আমাকে ছেড়ে চলে যায় এবং এরপর থেকে প্রায় 1.5 মাসের উপর আমি অসুস্থ ছিলাম। আরও কিছু দিন পর যে সেন্স আসে, সুস্থ হয়ে 2.5 মাস পর সম্পূর্ণ সুস্থ হতে কিছু সময় লাগে। আমার সেন্স যখন পুরোপুরি চলে আসে আমি তখন বিছানায় শোয়া অবস্থায়। আমি ভাবছিলাম হয়তো 1-2 ঘন্টা হলো, কিন্তু শুনলাম প্রায় 2.5 মাস। আমি সেদিন খুব বড় একটা শক খেলাম। 2.5 মাস বেহুশ একটা মানুষ কিভাবে থাকে আসলে এটা বলার মতো না। তখন নতুন ছিলাম, অনেক সমস্যা হতো, তো এখন আর কিছু মনে হয় না। পরবর্তীতে যখন আমি সুস্থ হয়ে গেলাম, হুজুর বলছিল যে সে সুস্থ হয়ে গেলে আমার কাছে নিয়ে আসবা। আমাকে আবারও হুজুরের কাছে নিয়ে আসা গেল এবং
সবাইকে বের করে দিয়ে হুজুর আমাকে সেই প্রসিজিওরটা শিখিয়ে দিল। আমি তাকে স্বপ্নে দেখতাম প্রায়। আমি স্বপ্নে দেখতে থাকি, সে আমাকে অনেক কিছু বলতো, অনেক কিছু বুঝিয়ে দিত, আবার অনেক কিছু বলে দিত যেটা বলা সম্ভব না। এভাবেই প্রায় 8-9 মাস যায়, পড়াশোনা চলছিল। আমি ফুপ্পির বাড়ি বেড়াতে যাই। আমার মায়ের সঙ্গে একটা ঘটনা ঘটে। একজন ফকির আসে আমাদের বাসায়। সে ফকির মায়ের কাছে ভাত চায়। মা তাকে ভাত দিয়েছিল। ভাত খাওয়ার পর সে আমাদের ঘরের সামনে বলছিল যে তোমার ছেলের সাথে যে লোক যেটা আছে সে অনেক ভালো। তো এটা তো ফকিরের জানার কথা না। সেই ফকিরকে আর খুঁজেই পাওয়া গেল না। কোথার থেকে এসছে, কোথায় গেছে, মাও তাকে কখনো কোথাও দেখেনি। এই বিষয়ে সেই ফকির তো বলেছেই যেগুলো আমি জানি না। আমার মায়ের বিবাহে ঘটনাটি মায়ের কাছ থেকে পেলাম। সালাউদ্দিন একটা সময় আমাকে বলেছিল স্বপ্নের মধ্যে যে তুমি এমন অনেক কিছু দেখবে যেটা দেখলে ভয় পেতে পারো, কিন্তু পেও না। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি সেখান থেকে আমার বাসায় আসতে প্রায় 2 কিলো। এর মধ্যে একটা রেল স্টেশন পড়ে। তো একদিন সন্ধ্যাবেলা আমি আর আমার এক বন্ধু রেল স্টেশন দিয়ে রেল লাইন ক্রস করে আসছিলাম। আসার সময় দেখলাম একটা মহিলার দেহ মাঝখান দিয়ে পুরাটা কাটা, মানে ট্রেনে কেটে গেছে মহিলার দেহটা। সন্ধ্যার সময় আমি প্রচণ্ড ভয় পাই। বন্ধু বলে দেখ 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 ওইখানে মনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার রেল লাইন দিয়ে না যাই, ঘুরে যাই। সে আমাকে একটা ভারী মেরে বলে, এই তুই কোত্থেকে অ্যাক্সিডেন্ট দেখছিস? পুরো লাইন তো ক্লিয়ার, কেউ তো নাই লাইনে, একটা মানুষ তো দূরে থাকে, একটা কুকুরও তো নাই, অ্যাক্সিডেন্ট পাইলি কোথায়? বাসায় যেয়ে জিজ্ঞেস করলাম, বাবা কিছুদিনের ভেতর কি আশেপাশে কোনো কোথাও দুর্ঘটনা ঘটেছে? আমার বাবা বলেন, গত সপ্তাহে যে জায়গা দিয়ে আমরা নর্মালি যাওয়া আসা করি সেখানে একটা ডেড বডি পরে পাওয়া গেছিল, একটা মহিলা দুর্ঘটনায় মারা গেছে। 1 সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট হওয়া বডি আমি সেখানে দেখেছি। আর অনেক ছায়ামূর্তি দেখতে পাই, ভয়ানক জিনিস চোখে আসে, যেটা হয়তো পরবর্তীতে কোনো একটা সময় বলা হবে। আমার উপর ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছিল। আরও ব্যাপার শেয়ার করবো পরে। আজ এতটুকুই। চলুন ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি থাকছে নাসির ভাইয়ের পাঠানো ঘটনা। তো ওনার বাড়ির ঠিকানা তো প্রথমে বলেছি, আবারও বলছি, টাঙ্গাইল জেলার সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে। ঘটনাটি আজ থেকে 30 বছরেরও আগে ঘটেছিল, নির্দিষ্ট করে সাল বলা মুশকিল। ঘটনাটি কয়েকটা ধাপে ঘটেছিল। প্রথম যে অংশটি ঘটেছিল সেটা হচ্ছে এই নাসির ভাইয়ের মায়ের সাথে। তখন তার বয়স 12 কি 13 বছর, অর্থাৎ নাসির ভাইয়ের মায়ের বয়সের কথা বলছি। উনি যেই জায়গাতে বড় হয়েছেন এটা কিন্তু যমুনা নদীর একদম কাছাকাছি জায়গাতে। তো ওই সময়টা যখন ওনার সাথে ঘটনাটি ঘটে, এটা কিন্তু দিনের বেলায় ঘটনা ঘটেছে। ওই সময়ে ওনার আম্মু, উনি আরও অনেক বান্ধবীদের সাথে খেলাধুলা করছিলেন। তো খেলাধুলা করছিলেন কিন্তু নদীর একদম পাড়েই। নাসির ভাইয়ের নানার নাম হচ্ছে কোরবান। এই কোরবান নানা উনি কিন্তু একটা ছোট নৌকা ব্যবহার করতেন এখানে ওখানে যাবার জন্য। মাঝে মাঝে মাছ ধরতেন, তবে সেটা রেগুলার না। আর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেকেরই নিজের নৌকা থাকে, তো ওনার একটা ছিল। নৌকাটা বড় ছিল না, ছোট আকৃতির নৌকা ছিল। নৌকার উপর কয়েকজন বসা যেত, বসার জন্য বাঁশের কিন্তু মাচা করে দেওয়া হয়েছিল। নৌকাটা নদীর পাড়ে বাঁধা ছিল। একটা বাঁশ বালুর মধ্যে গাড়া ছিল বা মাটির মধ্যে গাড়া ছিল, সেই বাঁশের সাথে দড়ি দিয়ে ওই নৌকাটা বাঁধা। তো ওই নৌকার কাছাকাছি জায়গাতেই কিন্তু এই নাসির ভাইয়ের আম্মু তার বান্ধবীদের সাথে খেলাধুলা করছেন। তো দৌড়ঝাঁপ করতে করতে একটা সময় উনি ক্লান্ত হয়ে যান। উনি চিন্তা করলেন কোথায় বিশ্রাম নেই, তো ওনাদের নৌকা তো পাশেই বেঁধে রাখা আর কি, ওখানে কিন্তু আর কোনো নৌকা ছিল না। তো উনি কী করেছেন, ওই নৌকাতে গিয়ে উঠেছেন। নৌকাতে গিয়ে যখন উঠেছেন, ওঠার পর শরীরটা মনে হচ্ছে ওনার খুব ভারী হয়ে যাচ্ছে। উনি মনে হচ্ছে যে খুব ক্লান্তি অনুভব করছেন। উনি চিন্তা করছেন যে কিছু সময় বসবো, একটু জিরিয়ে নিয়ে, মানে হাঁপিয়ে গেছিলেন তো, একটু জিরিয়ে নিয়ে আবার চলে আসবেন খেলাধুলা করতে। তো ওনার কাছে নিজের শরীরটা অনেক ভারী বলে মনে হচ্ছে উনি খুব ক্লান্ত। তখন উনি কী করেছেন, নৌকার যে মাচাটা আছে এই মাচার উপরে উনি শুয়ে পড়েছেন। তো এভাবে তো উনি আছেন। এদিকে ঘটছে একটা ভয়ঙ্কর ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনা নাসির ভাইয়ের আম্মুও খেয়াল করেন নাই। ওখানে উপরে যারা আছেন, যারা খেলাধুলা করছে,
তারাও সবাই খেয়াল করেন নাই, কিন্তু খেয়াল করেছে একজন। তিনি এই নাসির ভাইয়ের আম্মুর এক বান্ধবী, প্রতিবেশী আর কি, প্রতিবেশী প্লাস বান্ধবী। উনি দেখেন যে এই নাসির ভাইয়ের আম্মু উনি নৌকার উপরে শোয়া, আর নৌকাটা আস্তে আস্তে দেবে যাচ্ছে। দেবে যাচ্ছে বলতে পানির মধ্যে দেবে যাচ্ছে। ডুবে যাচ্ছে এটা আমরা বলতে পারছি না, দেবে যাচ্ছে এটাই বলতে হবে, কেননা নৌকার মধ্যে কিন্তু পানি ওঠে নাই। আর ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে ওই আন্টি উনি ওই সময় দেখেছিলেন যে বিশাল এক জটাধারী কোনো একটা নারী অবয়বের মতো হবে। তার চুলে বিশাল বিশাল জট, মাথাটা ইয়া বড়, এই চুলের জটগুলো পানির উপরে ভেসে উঠেছে। আর তার মাথাটা বোঝা যাচ্ছে, তবে চেহারাটা বোঝা যাচ্ছে না, এতটুকু বোঝা যাচ্ছে পোশাক আশাকে এটা কোনো নারী অবয়ব হবে, তবে সেই অবয়বের আকৃতিটা অনেক বড়। তার শরীরে পোশাক রয়েছে, তবে ময়লা পোশাকের মতো বলে মনে হয়েছে তার কাছে। ওই জিনিসটা তার জটগুলো ভাসিয়ে দিয়ে ওই নৌকার কাছে অবস্থান করছে, আর নৌকাটা আস্তে আস্তে পানির নিচে অনেকটাই দেবে গেছে। এখনই দুপাশ থেকে পানি এসে নৌকার মধ্যে ভরে যাবে। এদিকে নাসির ভাইয়ের আম্মু এটা মোটেও বুঝতে পারেন নাই ঘটনা কি হচ্ছে। উনি তো খুব ক্লান্ত, শরীরটা ভারী হয়ে গেছে, উনি কিছুই টের পাচ্ছে না। তখন ওই আন্টি চিৎকার দিয়ে বলে উঠেছেন, এই কে কোথায় আসিস রে? আরে ওরে তো পানির নিচে নিয়ে গেল রে, ওই দেখ ওই দেখ, কিসের জন্য ওরে পানির নিচে নিয়ে যাচ্ছে। তখন উপস্থিত সবাই এটা দেখেছেন, তবে ওই যে ভয়ঙ্কর অবয়বটা এটা অনেকেই দেখেন নাই, তবে সবাই দেখেছেন নৌকাটা পানির নিচে চলে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে উপস্থিত সবাই দৌড়ে নৌকার কাছে চলে যান, ওই আন্টি সহ। উনি কিন্তু ভয় পান নাই যে ওরকম এক জটাধারী পানির নিচ থেকে ওটা নিয়ে যাচ্ছে, উনি কিন্তু ওই নিজের জানের পরোয়া করেন নাই। উনি সহ আরও কয়েকজন দৌড়ে নৌকার কাছে চলে যান। যাওয়ার পর দেখা যাচ্ছে যে এই যে নাসির ভাইয়ের আম্মু, ওনার কিন্তু এই দিন দুনিয়ার আর কোনো খেয়ালই নেই, উনি ক্লান্ত হয়েভাবে শুয়ে আছেন। ওনারা কি করেছেন, নৌকা যেভাবে আছে ওভাবেই ছিল, ওই তীর থেকেই, মানে নৌকাটা তো ছোট, অর্থাৎ কুল থেকেই এই নাসির ভাইয়ের আম্মুর পাটা ধরতে পেরেছেন। পা ধরে ওনারা দিয়েছেন এক হ্যাঁচকা টান, এক হ্যাঁচকা টানে নৌকা থেকে একদম কুলে এনে ফেলেছেন। আর সাথে সাথে নৌকাটা ভস করে পানির নিচে চলে যায়। অনেক সময় কোনো জিনিস হঠাৎ করে যদি পানির নিচে চলে যায়, এক ধরনের শব্দ হয় না, ঠিক ওরকম শব্দ হলো। যখন শব্দ হলো, নৌকাটা পানির নিচে চলে গেল, তখন নৌকাটা বাঁধা ছিল, বাঁধা অবস্থাতেই কিন্তু ওই বাঁশ একদম খুলে নিয়ে পানির ভিতরে চলে যায় নৌকাটা। আর কয়েক সেকেন্ড দেরি হলেই ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে যেত। তো এই খবর সাথে সাথে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কোরবান নানা তখন অন্য একটা কাজ করছিলেন, তার কাছেও খবর চলে যায় যে এই কোরবান তুমি কি করতেছো, তোমার মেয়েকে তো পানিতে তলায় নিয়ে গেছিল। এই কোরবান নানা আবার টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মোটামুটি এই পানি রিলেটেড যে ব্যাপারগুলো এগুলো সম্পর্কে ওনার ধারণা ছিল। এই কথা শোনার সাথে সাথে উনি দৌড়ে সেখানে চলে যান, গিয়ে দেখেন ওনার মেয়ে ঠিকঠাক আছে। ওনার মেয়ের মুখ থেকে সব কথা শোনেন, আরও যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে ঘটনা শোনেন। ঘটনা শোনার পর উনি ক্ষিপ্ত হয়ে ওই যেখানে নৌকাটা ডুবিয়ে নিয়ে গেছে ওখানে যান। যাবার পর উনি চিৎকার দিয়ে বলছেন, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করলি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। এক্ষুনি আমার নৌকা ফিরাই দিবি, তা না হলে তোর যে আমি কী করবো তুই নিজেও বুঝতে পারবি না। এই কথা বলার পর নানা কি করেছেন, কিছুটা পানি হাতে তুলেছেন, নদীর পাড়ে দাঁড়িয়েই কোনো একটা দোয়া দুরুদ পড়ে যখনই ওই পানিটা আবার নদীতে ছুঁড়ে মেরেছেন, সাথে সাথে নিচ থেকে ভস করে আবার ওই নৌকাটা ভেসে উঠেছে। ঠিক যেমনটা হয় যে একটা বলের মধ্যে বাতাস থাকে, বল তো পানির মধ্যে সহজে ডুবতে চায় না। বলকে যদি আমরা টেনে পানির নিচে নিয়ে রাখি, হঠাৎ করে ছেড়ে দেই, কিভাবে ভেসে ওঠে? ভেসে ওঠার পর কিন্তু মনে হলো একটু জাম্প করে, তাই না? এরকম মনে হয় কিন্তু আমাদের মনে হলো নৌকাটা এমনভাবে দ্রুত গতিতে ভেসে উঠেছে, পানির উপর উঠে একটা জাম্প করার মতো করলো। আর নৌকার ভিতরে কোনো পানি নেই, মনে হচ্ছে একদম শুকনা, এমন একটা অবস্থা আর কি। নৌকাটার সাথে সাথে ফিরিয়ে দিল ওই জিনিসটা। নানা হুমকি দিলেন, তার মানে হচ্ছে নানা বুঝতে পেরেছিলেন যে
এই কাজটা কে করেছে। এর একদিন পরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। এই নাসির ভাইয়ের মামা, যার নাম হচ্ছে মোকসেদ, এই মোকসেদ মামা উনি কী করতেন, উনি গরু মহিষ এগুলোকে নিয়ে একটা চরে যেতেন। চরে যাবার জন্য যে কাজটি করতে হতো, যখন বর্ষাকাল থাকতো বা পানি বেশি থাকতো, তখন এই গরু মহিষগুলো সাঁতরে এপাশ থেকে ওপাশ, অর্থাৎ এপাশ থেকে চরের ওই পাশে চলে যেত, ওখানে গিয়ে উঠতো। আর মোকসেদ মামা কী করতেন, উনিও সাঁতরাতেন, তবে যদি দেখতেন যে আর সাঁতরে পারছেন না, তখন কোনো একটি গরুর লেজ উনি ধরতেন বা মহিষের লেজ ধরতেন, ওটার সাথে সাথে উনি চলে যেতেন। অথবা কোনো মহিষের পিঠের উপর উনি শুয়ে পড়তেন, ওই সাঁতরানো অবস্থাতেই মহিষগুলো ওনাকে নিয়েই ওপাশে চলে যেত বা গরুগুলো ওই অবস্থাতে ওনাকে নিয়ে চলে যেত। আর যখন শীতকাল থাকতো, পানি কমে যেত, তখন অনায়াসেই এপাশ থেকে ওপাশ হেঁটে হেঁটেই পার হওয়া যেত। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকটি ঘটনাতে বলেছিলাম যে ওই বিস্তীর্ণ যমুনার যে চরগুলোতে, এগুলোতে কিন্তু অনেকেই গরু ছাগলগুলোকে চরান। আপনারা যারা সেম হুরেশ ঘটনাটি শুনেছেন, সেখানেও কিন্তু এরকম একটা ব্যাপার ছিল। তো এই যে মোকসেদ মামাও উনি ওরকমভাবেই চরে চলে গিয়েছেন প্রতিদিনের মতো। তো যাবার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে উনি সাঁতরাতে সাঁতরাতে যখন মনে হয়েছে যে ওনার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, প্রতিদিন যেটা করেন, ওনার একটি গরুর লেজ ধরেছেন। লেজ ধরার পর উনি আপনি চলে যাচ্ছেন গরুর সাথে সাথে। হঠাৎ করে মনে হলো ওই গরুটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে পানির নিচে। উনি বুঝতে পারছিলেন না ঘটনাটা কি, এরকম তো হয় না। তো যেহেতু গরুর লেজটা উনি ধরে রেখেছেন, উনিও গরুর সাথে সাথে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ওনার পায়ের কাছে একটা জিনিসের উপস্থিতি মনে হলো। উপস্থিতিটা এমন ছিল যে বিশাল বড় কোনো চুল, জমাট বাঁধা চুল, এই চুলগুলো ওনার পায়ে এসে ঠেকে। উনি প্রথমে মনে করেছিলেন যে হয়তো বা লতা পাতায় আটকে গেছে, কিন্তু নদীর এই জায়গায় তো কোনো লতা পাতা থাকার কথা না। ওনার পায়ের সাথে যখন চুলের মতো কিছু একটা বাঁধে, তখন উনি বুঝতে পারেন যে এখানে ভয়ঙ্কর কিছু আছে। তখন উনি দ্রুত ওই গরুর লেজটা ছেড়ে দিয়ে উনি আরেকটু সামনে গিয়ে একটা মহিষের লেজ ধরেছেন। ওই মহিষটা কিন্তু ও পাশে চলে গেছে, উনিও মহিষের সাথে চলে গেছে। সবগুলো গরু মহিষ ঠিকঠাক মতো চরে উঠতে পারলেও ওই যে গরুটা, ওই গরুটা কিন্তু ওই পালের মধ্যে সবচাইতে বড় গরু ছিল, একটা ষাঁড় গরু ছিল। ওই গরুটা আর ওঠে না। তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওই চরে আরও কয়েকজন কিন্তু গরু ছাগল চড়াতে এসেছিল, তাদেরকে ডাকেন, বলেন যে এই ঘটনা। তখন তারা বলেন যে সর্বনাশ, ওরে তো নিয়ে গেছে রে, এরে তো আর ভাবি না, এই গরুর আশা ছেড়ে দে, ওরে খেয়ে ফেলছে। তো এই কথা যখন কোরবান নানাকে জানানো হয়, কোরবান নানা বিষয়টা শুনলেন। উনি বুঝতে পারলেন যে এখানে ভয়ঙ্কর কোনো একটা জিনিস খুব ভালো মতো সে আস্তানা গাড়ছে। যে জিনিসটাকে উনি বুঝতে পেরেছেন, কিন্তু কি করবেন তখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এটাকে কিভাবে তাড়ানো যায় এখান থেকে। আগে কিন্তু এরকম ছিল না, হঠাৎ করে এরকম সমস্যা শুরু হয়েছে। এর পরের দিন ঘটে আর একটা ঘটনা। আরেকজন ব্যক্তি, ওনার একটাই গরু ছিল। এই একটাই গরু যাদের থাকে, এই ধরনের ব্যক্তিদের কাছে সেই গরুটা কিন্তু অনেক আদরের হয়। উনি গরিব মানুষ ছিলেন। তো উনি কি করেছেন, ওই যমুনা নদীর পাড়েই উনি এই গরুটা বেঁধেছেন। এই যে আমরা এতক্ষণ যে পাড়ের কথা বলছি, এই পাড়ের নাম কিন্তু শুশুয়াচর, যেটা নলিন বাজার হয়ে এই শুশুয়াচর যেতে হয়। তো যারা ওখানে উপস্থিত আছেন তারা চিনবেন। ঘটনা যে কয়েকটা আমরা বলছি, এটা কিন্তু ওই শুশুয়াচর কেন্দ্রিক আর কি। তো ওই শুশুয়াচরেরই একটা জায়গায় আর কি আর একজন ব্যক্তি তার একটা মাত্র গরু ওটা বেঁধেছেন। তো গরুর দড়ির যে একটা অংশ, যেটা মানে একটা কাঠের বা বাঁশের কোনো একটা জিনিস দিয়ে ছোট করে একটা খুঁটার মতো তৈরি করা হয়, যেটা মাটির মধ্যে গেঁথে রাখা হয়। আর দড়ি তো গরুর গলায় থাকে। গরুটা ওই পাড়ের কাছেই বেঁধে রাখা, ওই জায়গাতে আবার ভালো ঘাস টাস ছিল, এই জন্য ওখানে বেঁধে রাখা হয়েছিল। তো দূর থেকে একজন একটা দৃশ্য দেখছে যে ওই গরুটার যেটা খুঁটা, যেটাকে আমরা বলি, খুঁটাটা কিন্তু মাটির উপরেই আছে, কিন্তু কোনো একটা জিনিস ওই গরুটাকে মনে হচ্ছে টেনে টেনে পানির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু কি নিয়ে যাচ্ছে
এটা দেখা যাচ্ছে না। এখন এটা কিভাবে বোঝা গেল? কোনো একটা জিনিস ওই গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওই গরুটা যেতে চাচ্ছে না। গরুটার সামনের 2 পা, পেছনের 2 পা, এই 4 পা দিয়ে মাটিটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। তারপরেও মনে হচ্ছে ওই জিনিসটা আস্তে 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 পানির দিকে চলে যাচ্ছে। গরুটা মাঝে মাঝেই 1 পা, বিশেষ করে পেছনের 1 পা উঁচু করে কোনো কিছুকে লাথি মারার চেষ্টা করছে, কিন্তু পারছে না, সে পানির ভেতরে চলে যাচ্ছে। আর খুঁটাটা যেখানে গাড়া ছিল আর কি, অর্থাৎ পোতা ছিল, সেখান থেকে যতটুকু দড়ির অংশ ছিল, এই দড়ির অংশটা কিন্তু নদীর কিছুটা ভেতরেও ঢুকে যাওয়ার মতো একটা লেন্থ বা দৈর্ঘ্যের ছিল। এখন গরু তো আর পানির মধ্যে নামবে না, আর কিছুটা এই কারণেই পানি পর্যন্ত লেন্থ করে রেখেছিলেন বা এমন জায়গায় আর কি পুঁতেছিলেন, গরু অনেক সময় পানি খাবে, যাতে করে অনায়াসেই সে নদীর পাড়ে এসে পানি খেয়ে আবার ঘাস খেতে পারে। এইভাবেই কিন্তু এরকম একটা নির্দিষ্ট দূরত্ব নদী থেকে বজায় রেখেই ওই খুঁটাটা গাড়া হয়েছিল। তো ওই জিনিসটা তো টেনে নিয়ে যাচ্ছে গরুকে, তবে কী জিনিস টানছে এটা তো বোঝা যাচ্ছে না। কাকে টানছে? গরুকে টানছে। গরুকে আস্তে আস্তে টেনে নিয়েছে। উনি দূর থেকে বলছেন যে আরে কার গরু নিয়ে গেল রে, কার গরু নিয়ে গেল, এই ধর 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 গরুটাকে ধর, কার গরু নিয়ে গেল রে। তখন লোকজন এটা শুনেছে, ওনারাও এটা দেখেছেন, ওনারাও দৌড়ানো শুরু করছে। ওনারা আস্তে আস্তে ওই গরুটাকে পানির মধ্যে নিয়ে যায়। তখনও কিন্তু গরুর যে খুঁটাটা ওটা কিন্তু মাটির মধ্যেই গাড়া, তখনও টানাটানিতে কিন্তু ওই খুঁটাটা মাটির থেকে ছুটে আসে নাই। লোকজন গিয়েই ওই দড়িটা ধরেছে, ততক্ষণে কিন্তু গরুটাকে পানিতে তলিয়ে নিয়ে গেছে। লোকজন দড়ি ধরে অনেক টানাটানি করছে। তারা বুঝতে পারছেন যে এই দড়ির অপর প্রান্তে ওই গরুটা আছে, কিন্তু গরুটাকে কোনোভাবে উঠানো যাচ্ছে না। অপর প্রান্তে কোনো একটা অশরীরী ভয়ঙ্করভাবে ওই জিনিসটাকে টেনে ধরেছে, অর্থাৎ গরুটাকে টেনে ধরেছে, যার কারণে গরুটাকে ওনারা কোনোভাবেই উঠাতে পারছেন না। একটা পর্যায়ে যেটা হয়, হঠাৎ করেই যেই লোকগুলো দড়ি ধরে টানাটানি করছিলেন তাদের দিকে টানছিলেন গরুটাকে তুলে আনার জন্য, ওনার পেছন দিকে সবাই আছাড় খেয়ে পড়ে যান, যেহেতু ওনারা ওনাদের দিকে টানছিলেন। আর আছাড় খেয়ে পড়ে যাওয়ার পেছনে কারণ হলো গরুর গলায় যেই দড়িটা বাঁধা ছিল, অর্থাৎ দড়িটার যেই অংশটা গরুর গলায় ছিল ওই জায়গা ছুটে গেছে। তার মানে হলো গরুটাকে নিয়ে গেছে। একটা মানুষের একটাই গরু। কথা আছে, গেরস্তের গরু মরা মানে তার সন্তান মারা যাওয়া। এটা আমাদের দেশের গ্রাম অঞ্চলে কিন্তু খুব প্রচলিত একটা প্রবাদ রয়েছে। একটা মানুষের একটাই গরু, তার গরু যদি এভাবে হারিয়ে যায়, কোনো একটা অশরীর যদি নিয়ে যায়, তার কেমন লাগতে পারে। দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটলো, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। তখন কোরবান চাচাও ওখানে আসেন, এসে শুনতে পারলেন এই ঘটনা। তাদের বাড়ির গরু আগের দিন নিয়ে গেছে, আজকে আরেকজনের গরু নিয়ে গেছে। তো মোকসেদ মামার গরু তো নিয়েই গেল। তো কোরবান নানা এই ঘটনা যখন শুনলেন, শোনার পর উনি বললেন যে এ আসলে কি চাচ্ছে তোমরা বুঝতে পারছো? ও আসলে খুব শক্ত একটা ভোগ চাচ্ছে, কিন্তু ভোগ ওকে দেয়া যাবে না। একবার যদি ওকে ভোগ দেওয়া হয় তাহলে প্রতি বছর, এখন তো গরু নিচ্ছে, প্রতি বছর 3-4টা করে মানুষ নেবে। ভোগ ওকে দেয়া যাবে না। ওকে কিভাবে তাড়াতে হয় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো এরকম চিন্তাভাবনা চলছিল। ওদিকে মোকসেদ নানার বিয়ের জন্য, মানে মোকসেদ মামার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। তো একটা জায়গায় পাত্রী দেখে কোরবান নানা আর মোকসেদ মামা ওনার বাড়িতে ফিরছিলেন। তো ওনারা যেদিক দিয়ে ফিরছিলেন ওই পথটা ছিল ক্ষেতের মধ্য দিয়ে একটা আইল, এই আইলের উপর দিয়ে ওনারা ফিরছিলেন। হঠাৎ করে এই মোকসেদ মামা দেখেন যে আইলের উপরে কোনো কিছু একটা বসা। ওই সময় হতে কি মাঝে মাঝে অনেকেই ঘাস টাস কেটে আইলের উপর রাখতেন সাময়িক সময়ের জন্য, আবার নিয়েও যেতেন। তো যখন এটা দেখলেন তখন মোকসেদ মামা কোরবান নানাকে বলছেন যে আব্বা এটা কি দেখো তো, কী যেন মনে হচ্ছে। মোকসেদ মামা এটাকে ঘাসের গাইট বা আটি মনে করলেও কোরবান নানা কিন্তু বুঝতে পারছেন ঘটনাটা কি। ওখানে কোনো একটা ভয়ঙ্কর সত্তা বসে আছে তাদের অপেক্ষায়। ওই সময় কোরবান নানা চিৎকার করে বলে ওঠেন, দেখ আমি তোর কিন্তু কোনো ক্ষতি করতে চাই না, তুই এখান থেকে চলে যা। আর আমার ক্ষতি করার জন্য যদি তুই এসে থাকিস ওই চিন্তা ভুলে যা, যা ভাগ এখান থেকে, চলে যা এখান থেকে।
এটা বলার পর নাকি ওই অবয়বটা মনে হলো উঠে কোন দিকে যেন মিলিয়ে গেল। এরপর তো ওনারা বাড়িতে চলে আসেন। এর কয়েকদিন পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই যে কোরবান নানা, উনি কিন্তু একটা সেচ পাম্প চালাতেন। তো ওনার যেখানে সেচ পাম্পটা বসানো ছিল, ওখানে রাতের বেলা গিয়ে উনি ওই পাম্প থেকে পানি বিভিন্ন খেতে দিচ্ছেন। কোন খেতে কতটুকু পানি যাবে সেটাও কিন্তু দেখাশোনা করতে হয়, ওভারফ্লো যেন না হয় এটাও খেয়াল করতে হয়। তো এরকম করে কাজ করছিলেন। ওই সময় কিন্তু ওনার হাতের 3 ব্যাটারির একটা টর্চ লাইট ছিল, ড্রাই সেল ব্যাটারিতে যেই টর্চ লাইটগুলো চলতো আর কি। তো উনি হঠাৎ করেই দেখেন একটা হারিকেন একটা ক্ষেতের উপর দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। হারিকেন কোনো মানুষ হাতে নিয়ে কিন্তু ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতেই পারেন, কিন্তু সেটা মনে হচ্ছে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। আর এটা যে একটা হারিকেনের মতো জিনিস এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি চিন্তা করলেন এটা তো কোনো মানুষ হতে পারে না, মানুষ তো হারিকেন নিয়ে ক্ষেতের মধ্য দিয়ে এত জোরে দৌড়াতে পারে না, জিনিসটা কি? উনি তখন চিৎকার দিয়ে বলে উঠলেন, এই কে রে, ক্ষেতের মধ্যে দিয়ে কে যায়? যখন এটা বলেছে তখন শো শো শব্দ শুরু হয়। আর এবার ক্ষেতের এক পাশ থেকে আর এক পাশ ওই হারিকেনটা যাচ্ছিল না, এই হারিকেনটার মতো আলো বৃত্তাকারে নানা চতুর্দিকে ঘোরা শুরু করেছে আর শো শো শব্দ করেছে। তো নানা তো দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। একটা পর্যায়ে ওই হারিকেনটা মিলিয়ে যায়। তো এভাবে বেশ কিছুদিন এই সমস্যা চলেছিল। তবে আল্লাহর রহমতে এই সমস্যাটা ঠিক হয়ে গিয়েছিল। নানা একজন হুজুরেরও শরণাপন্ন হয়েছিলেন। তো সেই হুজুর তার মতো করে কাজ করেছিলেন। তো এইভাবেই একটা সময় এই জিনিসটার সমাপ্তি ঘটে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা মানুষ নৌকার উপরে শুয়ে আছে নদীর তীরেই। সেই নৌকাটা ওই তীরে থাকা অবস্থায় আস্তে আস্তে দেবে যাচ্ছে। আর উপরে থাকা একজন মানুষ উপর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে যে কোনো একজন ভয়ঙ্কর জটাধারী এই নৌকাটাকে পানির নিচে নিয়ে যাচ্ছে। তখন কি ধরনের একটা ভয়ঙ্কর অনুভূতি হতে পারে আপনারা একবার ভাবুন। আমি চলে যাব শরীফ আহমেদের পাঠানো ঘটনায়। তিনি এটি তার নানাবাড়ির একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো শরীফ তার নানাবাড়ি এলাকার 2 জন ভাইয়ের সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি 2 ভাইয়ের ছদ্মনাম ব্যবহার করেছেন। এক ভাইয়ের নাম তিনি লিখেছেন কামাল, আরেক ভাইয়ের নাম লিখেছেন ইসমাইল। এবং এই 2 ভাইয়ের সাথে একটি ঘটনা ঘটে। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তো কামাল আর ইসমাইল তারা 2 ভাই ছিল এবং তারা ওইখানে একটা গৃহস্থ পরিবারের সদস্য ছিল। তাদের পরিবারটা গৃহস্থ পরিবার। তারা মোটামুটি ওখানে কৃষি কাজ করে তাদের দিনপাত করতো, আর কিছুটা মাছ ধরার উপরে তারা ডিপেন্ডেন্ট ছিল। কারণ কামালের নানাবাড়ি যে এলাকাটা সেটা দেখা যাচ্ছে বেশ খানিকটা মানে নদী নির্ভর জায়গা। তো ওইখানে মানুষ মাছ ধরা অনেকটাই পেশা তাদের। তো ভালোই কেটে যাচ্ছিল তাদের জীবন কামালদের, এবং তারা 2 জনই বয়সে কিন্তু তরুণ। মানে কামাল আর ইসমাইলের মধ্যে 2 বছরের বয়সের ডিফারেন্স। এক ভাইয়ের বয়স 18, এক ভাইয়ের বয়স 20। এবং তারা 2 জনই বাবার এই কৃষিকাজে বেশ সহযোগিতা করে। তো বেশ ভালোই সময় কেটে যাচ্ছিল তাদের। খুব সুন্দর তাদের গ্রাম, সেখানে একেবারেই সুন্দর, যেটাকে সুজলা সুফলা শস্য শ্যামলা বলে সেরকম একটা জায়গা। মানে একেবারে সবুজের ছাওয়া চারিপাশে, এবং নদী আছে সুন্দর করে, এবং খুব ভালো সময় কাটায় তারা 2 ভাই সেখানে। তাদের কাজের ফাঁকে আড্ডা দেয়, তাদের মতো বসে থাকে, এরকম একটা ভালো সময় তারা কাটাতো সেখানে। তো এরকম একটা জায়গায় হঠাৎ করে বন্যা আসে, এবং বন্যাটা আসলে তখন পুরো দেশব্যাপী হয়, এবং সেই বন্যায় অনেক কিছু ডুবে যায়। এটা আর 90-এর দশকের ঘটনা। 90-এর দশকের ঘটনা, সম্ভবত 98 সালে। তখন এই বন্যাতে সব কিছু ডুবে যায়, বিভিন্ন জায়গায় ডুবে যায়, এবং বেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং সেই কামালদের যে বাড়ি ছিল সেটা ছিল একটা উঁচু জায়গায়, মোটামুটি বেশ উঁচু জায়গায় বাড়ি ছিল। কিন্তু উঁচু জায়গায় বাড়ি থাকা সত্ত্বেও তাদের এই টিনের বাড়িটি ডুবে যায়। তো তাদের বাসার এমন একটা অবস্থা হয়েছিল যে তারা যেহেতু উঁচু জায়গায় বাসা, তারপরও তারা ঠিকমতো ওখানে থাকতে পারছিল না। তাদের যে চৌকির গোড়া পর্যন্ত পানি এসে পড়ছিল। মানে পুরো চৌকি ডুবে না, বাট চৌকির পায়াগুলো পানিতে ডুবে গিয়েছিল। এবং কামালদের বাসায় তখন কামালের বাবা, মা এবং কামালের নানা ছিল কামালদের সাথে, এবং তারা সবাই বেশ কষ্টে ছিল। তো কামালের নানা বেশ বৃদ্ধ মানুষ, তিনি খুব কষ্ট পাচ্ছিলেন এখানে, এবং তারা কনস্ট্যান্টলি ভয়ে ছিলেন যে কখন পানি উঠে যায় আরও।
তো এর মাঝে তারা একটা কাজ করেন, তাদের ওইখানে নৌকা নিয়ে ঘুরে তাদের তাদের যে গ্রামের কাছেরই মানুষজন তারা একটা হাইল্যান্ড আবিষ্কার করেন। সেই জায়গাটা হাইল্যান্ড মানে একটু উঁচু আর কি, তাদের নর্মাল যে বসবাসের যে জায়গা সেখান থেকে একটু উঁচু, কিন্তু সেই জায়গাটা আসলে গাছগাছালিতে ছাওয়া, অনেক মানে বনাঞ্চল টাইপের জায়গা, অনেক গাছগাছালি, বেশ নিবিড় বনের মতো, এবং সেটার এক সাইডে বেশ অনেকটা ম্যানগ্রোভ ফরেস্টের মতো আর কি, এবং সেখানে পানি আবার ওঠে আবার নেমে যায়, এরকম একটা অবস্থা, বেশ উঁচু, এবং তারও পাশে একটা কবরস্থান আছে, বেশ পুরনো কবরস্থান। তো ওই জায়গাতে গ্রামের মানুষরা অনেকেই তাদের জিনিসপত্র যেগুলো নষ্ট হয়ে যাবে বা পানিতে ডুবে যে মানে তাদের ক্ষতিগ্রস্ত হয়, তারা ওইরকম জিনিসপত্র এনে ওখানে ওই উঁচু জায়গাটা স্টোর করেন। কামালরাও তাদের জিনিসপত্র কিছু রেখেছিল ওইখানে, এবং ওইটাই ছিল তাদের একমাত্র চিন্তার ব্যাপার যে পানি যদি হঠাৎ উঠে যায় তারা যাতে ওইখানে যেয়ে আশ্রয় নিতে পারে, এরকম একটা অবস্থা। তো একদিন রাত এরকম সময়, তো ওই সময় আসলে ঘুমের কোনো অবস্থা নাই, সবাই ভয় পায়, কারণ এরকম দুর্যোগময় মুহূর্তেও নাকি ডাকাত পড়তো, ডাকাতরা এসে ডাকাতি করতো, তো সবাইরই ভয় আছে। এর জন্য পালা করে সবাই পাহারা দেয়। কামাল ইসমাইল দুই ভাইও পালা করে রামদা নিয়ে তারা বসে থাকে রাতের বেলা, যে যদি ডাকাত আসে এরকম। তার বাবা ঘুমায়, আবার তার বাবা যখন জাগে তখন দুই ভাইয়ের এক ভাই ঘুমাতে যায়, এরকম পালা করে তারা ঘুমায়। এর মাঝে মানবেতর জীবন, কারণ এই যে পানি উঠে গেছে তাদের বাসা থেকে, মানে চকির থেকে নামলেই পানি, মানে হাঁটুর উপরে পানি চলে যায়, প্রায় হাঁটুর কাছে পানি চলে আসে, এবং সেই চকিও আবার তারা ইট দিয়ে উঁচা করে রাখছিল। তো তার নানার অবস্থা খুবই খারাপ, একে তো বৃদ্ধ মানুষ, অসুস্থ, সে নড়াচড়া করতে পারে না, খুব খারাপ অবস্থা। তার মাও মন খুব খারাপ তার বাবার জন্য, এরকম অবস্থা। এবং এমন একটা অবস্থা যে তাদের যে প্রকৃতির ডাকে সাড়া দিত, নৌকায় করে চলে যেতে হয় দূরে কোথাও, সেখানে গিয়ে তাদের একটা ছোট নৌকা ছিল, সেই নৌকাটা খুব বড় না, মানে খুব ছোট একটা নৌকা, যেহেতু তারা মাছ ধরতো আর কি, এই জন্যই নৌকাটা থাকে তাদের। তো সেখানে দিয়ে তারা যে আসতে হয় আর কি, এবং তাদের রান্না এবং খাবারের যে প্রিপারেশন, আনুষঙ্গিক ব্যাপার স্যাপার, সেটাও তারা নৌকার মধ্যেই করতো। এবং তাদের মানে এটা খুব কষ্টের একটা জীবন ছিল। তাদের যে টুকিটাকি তারা রেশন যা কিনে আনতে পারতো বা নিয়ে আসতে পারতো, যে পাড়ে গেলে দেখা যেত অনেকে সাহায্য দিয়ে যেত, সেগুলো তারা এনে এনে রাখতো। এখন কোনো উপায় নেই, তারা সমৃদ্ধ গৃহস্থ, তারপরও তাদেরকে এগুলো নিতে হতো রিলিফের জিনিস, কারণ বন্যা হয়েছে, কোনো তো উপায় নেই, কোথাও কিনতেও পাওয়া যায় না এরকম আশেপাশে খুব একটা। যাই হোক, এগুলো তারা সেই চৌকির উপর রাখতো। আবার বাসার শুকনো কিছু আসবাব তারা রেখে আসছিল সেই যে হাইল্যান্ড, যে কবরস্থানের পাশে। এখন ওইখানে যে মানুষ কেন উঠে নেই, মানুষ উঠলে দেখা গেছে যে গ্রামের সবাই যদি উঠতো, এখানে পপুলেশন হতো না, কারণ এটা একটা ছোট্ট দ্বীপের মতো, এবং সেখানে মানুষের ভেতরে মানুষের একটা গন্ডগোল লাগতো। সেই জন্য এখানে একটা ছোট্ট মাচানের মতো করে সেখানে একজন মানুষকে তারা পাহারায় রাখতো, এবং তাদের প্রত্যেকেরই কিছু জিনিসপত্র এখানে রেখে আসছিল। তো এরকম অবস্থায় একদিন রাত, ওই দিন বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, এবং এই বৃষ্টি আসাতে সবাই ভয় পেয়ে গেছে, কারণ তারা জানে যে এই বন্যা শুরু হয়েছে অতিবৃষ্টির কারণে। বৃষ্টি হচ্ছে, তাদের ভয় শুরু হয়েছে, কারণ পানি আরও বাড়বে। যে তার 2 দিন আগে পানি একটু টানা শুরু করছিল, সামান্য নামছিল কয়েক ইঞ্চি, তো বেশ ভয় পেয়েছে তারা বৃষ্টিতে, এবং খুব বাতাস হচ্ছে, মনে হচ্ছে এটা নিম্নচাপের মতো। তো খুব টেনশনে আছে তারা, এবং খুব বিরক্ত অবস্থা, এবং তাদের নৌকাটা বাসার বাইরে বাঁধা, এটা পানিতে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, এরকম একটা অবস্থা। রান্না বাড়ি যা করার ওখান থেকে করে। তো এরকম অবস্থায় হঠাৎ করে ওই দিন কামাল আর ইসমাইল বসা ছিল বাইরে, মানে গেটের দরজার কাছে বসে আছে, এবং বৃষ্টির ঝাপটা মুখে লাগতেছে, দুই ভাই বেশ বিপর্যস্ত। এই সময় তার মা চিৎকার করলো ঘরের ভিতর থেকে। কি হয়েছে, মা চিৎকার করতেছে কেন? তাড়াতাড়ি গেল, দেখলো তার বাবাও ওইখানে তার মায়ের পাশে, এবং তার নানার বিছানা যেটা ছিল চৌকির কাছে, তার নানা যে দেখে যে তার নানার মুখ দিয়ে ফেনা ভাঙতেছে, কঠিন অবস্থা। কি অবস্থা? তার নানাকে সাপে কামড় দিয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা। তারা তাড়াতাড়ি দুই ভাই যে নানাকে ধরলো, মানে দেখে বুঝতেছে যে সাপে কামড়েছে, এবং তার মুখে ফেনা ভাঙতেছে, তাকে নানাকে নিল তারা, যে সাপটাকে খুঁজতেছে, পানিতে তো সাপ পাওয়ার কথাও না, এবং ভয়ঙ্কর অবস্থা, যে কোনো সময় একটা ভয়ঙ্কর কিছু হবে। তো নানাকে তারা তাড়াতাড়ি টেনে নিয়ে নৌকায় তুললো, বোঝা যাচ্ছে যে নানা মানে থাকবে না আর কি, যেরকম একটা অবস্থা। এবং সত্যিকার তারা নৌকায় নিতে নিতেই তারা বুঝতে পারলো যে নানার হার্টবিট নাই। দুই ভাই তার পালস দেখতেছে নাই। এখন কি করবে? এর মাঝে বৃষ্টি পড়তেছে, তো নানাকে তারা ঢাকলো, তাদের কাছে বাসায় তিরপল ছিল, তিরপল দিয়ে ঢাকলো নানার শরীরটা, এবং বললো যে এখন কি করা যায়। তো তার বাবা বললো যে পাশের ওই জায়গায় এই কবিরাজের ঘর আছে, কবিরাজের কাছে নিয়ে যা, তোর নানারে দেখ। তো তারা ওই নৌকা ওইখান থেকে ওই বৃষ্টির মধ্যে বাইতে বাইতে দুই ভাই নৌকার মানে যে ছই আছে, ছইয়ের নিচে নানাকে শোয়ায় তারা দুই ভাই এবার পলিথিন দিয়ে ঢেকে রাখছে পাশে, যাতে ভিজে না যায় পুরা। তো নৌকা বাইতে বাইতে নিয়ে গেল সে কবিরাজের ওখানে, কবিরাজের বাসাতে। কবিরাজের বাসারও অবস্থা খারাপ, কবিরাজের নিজেও বেরোয় আসলে, এসে নৌকা উঠলো, উঠে দেখে বললো যে তোমাদের নানা তো আর নাই,
শেষ, আর কিছু করার নাই, মারা গেছে, এমনি দুর্বল ছিল, বিষের ক্রিয়াতে একদম মিশে গেছে। তো বললো যে এখন কি করা যাবে? বলে এখন আর কি করা যাবে, দাফন করো। কি অবস্থা? বলে যে তাহলে এখন আমরা কেমনে কি করব? বলে আমি এখানে খবর দেই, ওরা যাক, তোমরা নিয়ে যাও গা, ওই যে এসে যাও, ওই যে চরে যে উঠো, ওখানে যাও, আর আসতেছি। তো দুই ভাইয়ের মন খুব খারাপ, তারা নানাকে অনেক পছন্দ করতো, তারা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে নৌকা নিয়ে আসছে, এসে বাসায় বললো, তাদের বাসাও কান্নাকাটি, তার বাবা মা। এখন আর কি করার, নানাকে নিয়ে যেতে হবে। বললো যে আমরা, ওই কামাল ইসমাইল বললো তাদের বাপকে যে আমরা যাই, নানাকে নিয়ে যাই, দাফন করার ব্যবস্থা করি। কি করব, বাসার থেকে, তখন তো ওখানে কাফনের কাপড়ও নাই, বাসার থেকে পরিষ্কার চাদর তারা নিয়ে নানাকে নিয়ে যাবে, ঢেকে দিল নৌকার ভিতরে, ছয়ের ভিতরে পলিথিন দিয়ে পাশ দিয়ে আটকাই দিছে যাতে পানি না ঢুকে ভিতরে, মানে বৃষ্টি তো পড়তেছে হালকা হালকা। যাই হোক, তারা রওনা দিল দুই ভাই। তারা নিজেরা বাসার থেকে এই শাবল নিয়ে গেছে, আর নিয়ে গেছে, এগুলা সব পানির তলে টোকায় বের করে নিয়ে গেছে আর কি। তো যাই হোক, নৌকা বাইতে বাইতে, এবং দুই ভাইয়ের কাছে মন খুব খারাপ হয়ে গেছে, নৌকা দিয়ে যাচ্ছে, এবং পানি এমনই পানি, এই হালকা বাতাস যে আসতেছে, বাতাসে ঢেউয়ে নৌকা উপর উঠে যায় নিচে নামে, উপর উঠে যায় নিচে নামে, এরকম একটা অবস্থা। বুঝতেছে যে বাসায় বাবা মার মনের অবস্থা কি, এটাও তাদের খারাপ লাগতেছে। তো নৌকা নিয়ে যেতে 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 এক সময় তাদের চোখ পড়লো যে সেই যে চর এসে পড়ছে, চরে গেছে। চরটাকে তারা যেহেতু ওখানকার মানুষ দেখে চিনতে পারছে এইভাবে, বাইরের মানুষ কিন্তু আসলে ফট করে এই চর ডিটেকে করতে পারতো না রাতের বেলা, এবং যেহেতু বন্যা চারিদিক ডুবে আছে একদম, তো তাদের হাতে হারিকেন, ওইভাবে এসে পাড়ে ভিড়লো। চিটচিট চিটচিট বৃষ্টি পড়তেছে, নৌকার ছইয়ের মধ্যে পটপট শব্দ হচ্ছে, আর পানির মধ্যে তীরের মতো মানে ভিজতেছে বৃষ্টির পানি। একটা অন্যরকম একটা অবস্থা, মানে দেখে কামাল ইসমাইলের কাছে মনে হচ্ছে যে এটা একটা অপার্থিব জগৎ। দুই ভাই মিলে আসছে, আর সেই কবিরাজ বলছে আরো মানুষ পাঠাবে কবর খোঁড়ার জন্য। কে আসে সেই বন্যার সময়, আসলে কেউ এটা গুরুত্ব দেয় না। তো দুই ভাই মিলে নানার মৃতদেহটাকে বের করলো, আর এই মৃতদেহ এখানে সংরক্ষণ করে রাখার মতো অবস্থা নাই, কারণ তখন বন্যার সময়, অন্য সময় হলে দেখা যেত মানুষ চা পাতা, বরফকল থেকে বরফ আনে, চা পাতা আনে, এরকম কিছু। তো সেরকম তো কিছু সম্ভব না, এর মধ্যে বৃষ্টি হচ্ছে, একেবারে প্রতিকূল আবহাওয়া। তো দুই ভাই মিলে অনেক কষ্টে, এবং দেখা গেছে মানে বডি অনেক ভারী হয়ে গেছে, অনেক কষ্টে সেই বডিটাকে টেনে টেনে পাড়ে উঠালো। পাড়ে উঠায় তারা নৌকাটাকে টেনে ভালো মতো আগে মানে ইসের সাথে নোঙর করলো আর কি, আটকালো নৌকাকে, আটকায় বডিটাকে নিয়ে উপরে উঠলো দুই ভাই। অনেক কষ্ট হলো, কারণ মৃতদেহ অনেক ভারী হয়ে গেছে। এবং নিয়ে তারা যে দেখলো যে কোথায় ছাউনি, তো ওইখানে একটা তিরপলের ছাউনি করা ছিল। স্বভাবতই ওখানে মানুষ থাকে, একজন পাহারায় থাকে মানুষটা। তো গিয়ে আসলে ওখানে কাউকে পায় নাই, তারা যে দেখতেছে পুরা খালি, অন্ধকার, বাতি নাই। তো তারা হারিকেন আনছিল দুই ভাই সাথে করে, তো হারিকেনটা রাখে ওখানে, রেখে দেখে চৌকি পাতা আছে, তো নানার দেহটাকে তারা চৌকির উপর রাখে, একটা চৌকির উপর রেখে দুই ভাই মিলে বসে এক চৌকিতে, বসে হাঁপাচ্ছে, দুইজনই ভিজে গেছে, সারা শরীর ভিজা। তো গামছা দিয়ে শরীর মুছলে এবং বলতেছে যে এখন কি করবি? বলে যে এখন আর কি করার আছে, এখন কেউ না আসলে তো সমস্যা, আমরা তো শাবল নিয়ে আসছি, কোদালও নিয়ে আসছি, আর চল আমরা এক কাজ করি যে আমরা খুঁড়ি, মানে মাটি খোঁড়া শুরু করি। না কেউ আসলে তো আসলে, না আসলে কি করব, বৃষ্টি পড়তেছে, আবার কেউ নাও আসতে পারে। যদিও গ্রামের মানুষ অনেক হেল্পফুল, নিজেদের মধ্যে নিজেদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তারপরও তারা আসলে ভরসা করতে চাইল না কারোর মধ্যে। তো দুই ভাই দেহটাকে রেখে, নানার মৃতদেহটাকে বিছানার মধ্যে রেখে, ঢেকে রেখে তারা গেল। এর মধ্যে আবার ভয়ও আছে যে শিয়াল কুকুর যদি থাকে আশেপাশে, সাঁতরায় যদি চরে উঠে আসে তার সমস্যা। তারপরও কিছু করার নাই, হারিকেন কিন্তু রেখে গেছে দুইজনে ওইখানে। তো গিয়ে সেই কোদাল শাবল নিয়ে আসলো, তাদের নৌকার তলার থেকে যেগুলো উঠাইছিল সেগুলো এনে দুই ভাই মিলে এখানে আসলো, দেখলো যে এখনো দেহ ওইভাবে আছে। তো দুই ভাইয়ের মধ্যে বললো যে আমরা যে একসাথে দুইজন মিলে কাজ করি। তো এর মধ্যে কামাল বললো যে না, এক কাজ কর, আমি যে আগে খুঁড়ি, কেন এখানে বসে থাকা উচিত একজন পাহারায়, এখানে আছে কত শিয়াল কুকুর থাকতে পারে, হ্যাঁ, আর এখানে তো কবরস্থান ছিল আগে, সাতরা এখানে উঠতে পারে, তুই পাহারায় থাক, আমি যাই। ইসমাইল বলল আচ্ছা ঠিক আছে তুই যা। তো কামাইল চলে গেল হেঁটে, একটা হারিকেন নিয়ে, তার সাথে সে কোদাল নিয়ে সে চলে গেল ওই হেঁটে ভেতরের দিকে, কবরস্থানের দিকে। তো জিনিসটা বেশ দুঃসাহসিক, কারণ এরকম গভীর রাতে চারিদিকে পানিতে ছাওয়া, বৃষ্টি পড়তেছে, এর মধ্যে পুরনো কবরস্থানে কবর খুঁড়তে যাওয়া, সমূহ সম্ভাবনা আছে যে এখানে শেয়াল বা কুকুর আছে, কারণ এগুলা ওই মানে কোথাও আশ্রয় না পেয়ে এখানে ওঠার কথা সাঁতরা এসে। তো এই ভয়গুলো থাকবেই, তো বিষধর সাপ থাকার কথা, কারণ এটাই হাইল্যান্ড একমাত্র, এখানে থাকতেই পারে। তো এই এত কিছু, তারপর আবার মানসিকভাবেও বিপর্যস্ত। তো যাই হোক, তারপরও কামাল গেছে একটা হারিকেন নিয়ে। তো সে যে দেখতেছে, সে যখন যে ঢুকছে ওইখানে, ঢুকে দেখতেছে চারিপাশে একেবারে মানে নীরব,
এবং বৃষ্টির শব্দ পড়তেছে, পটপট পটপট করে বিভিন্ন পাতার উপর বৃষ্টি পড়তেছে, গাছের ছাল বাকল বেয়ে বৃষ্টির পানি নামতেছে। তো এগুলো দেখতে দেখতে সে এক পর্যায়ে হেঁটে যে এক জায়গায় পৌঁছাইলো আর কি। পৌঁছায় দেখলো যে হ্যাঁ, এই জায়গাটায় সে কবর খুঁড়তে পারে। তো সে মাটি কাটা শুরু করলো, হারিকেনটা এক পাশে রেখে মাটি কাটা শুরু করলো। তো পানি কিন্তু খুব বেশি পড়তেছে না বৃষ্টির, ওই হালকা হালকা গাছ বেয়ে বেয়ে যা নামতেছে এরকম। এটাতে হারিকেনের খুব একটা ক্ষতি হচ্ছে না। তো সে মাটি খোঁড়া শুরু করছে, মাটি খুঁড়তেছে। আর ওইদিকে ইসমাইল বসে আছে ওই নানার মৃতদেহ নিয়ে, এবং সে অপেক্ষা করতেছে এর মাঝে অন্যান্য যারা কবর খুঁড়তে আসার কথা তারা আসে কিনা, এই আশায় সে বসে আছে ওইখানে। তো এরকম অনেক সময় পার হয়ে যাচ্ছে, প্রহর পার হচ্ছে, অনেকক্ষণ ধরে কামাল আসে না। তো অনেকক্ষণ পরে সে ইসমাইল চিন্তা করলো যে সে কামালকে খুঁজতে যাবে, যে কামাল কি করতেছে, এতক্ষণ ধরে আসে না কেন। এই সময় সে দেখলো গাছগাছালির মধ্যে দিয়ে বের হয়ে আসতেছে কামাল আসতেছে, তার হাতে তার কোদাল, বলতেছে যে আরে অনেকক্ষণ আমি করছি, মানে ভিজে গেছে সে, অনেকক্ষণ মাটি কাটছি, এবার তুই যে একটু কাজ কর, আমি দেখি কি অবস্থা, এখানে বসি একটু, তুই যা কাজ কর, আমার একদম হাত পা ধরে গেছে। তো ইসমাইল বলতেছে আচ্ছা তুই থাক, আমি যাই বলে ইসমাইল গেল সেখানে। ইসমাইল হেঁটে রওনা দিল। তো ইসমাইল হেঁটে গেছে, ইসমাইল যে ওখানে সে হারিকেন নিয়ে গেছে, এবং সে করতে করতে কামালকে জিজ্ঞেস করছিল কোথায় সে খুঁড়ছে। তো খুঁজে দেখলো যে হ্যাঁ, এখানে মাটি খোঁড়া ওর দেখে এরকম ফেলে রাখা, অনেকক্ষণ মাটি করছে। তো সে ওই জায়গায় তার হারিকেনটা রেখে সে একটু গা ঝাড়া দিয়ে আবার শুরু করলো কাটা। তো মাটি কাটতেছে, কিছুক্ষণ কাটার পর তার কাছে, তো ইসমাইলের একটু আবার স্বভাব ছিল যে সে একটু ধূমপান করতো। তো সে চিন্তা করলো যে আমি একটু ধূমপান করি, ভালো লাগতেছে না কিছুক্ষণ কাটার পর। তো সে আস্তে করে তার কোদালটা রেখে, তার এই লুঙ্গির কোচরের মধ্যে বিড়ি ছিল প্লাস্টিক দিয়ে পেঁচানো, পলিথিন দিয়ে পেঁচানো, তো সেটা নিয়ে সে হেঁটে এক কোণা হেঁটে গেছে যে ধরাবে। তো সে হাঁটতে যে হঠাৎ করে হোঁচট খেয়েছে। তো হোঁচট খেয়ে মনে হলো যে কিসের সাথে হোঁচট খেলাম, একটা মানে বেশ বড়, সে প্রায় পড়ে গেছিল ধপ করে। সে পড়ে উঠে দাঁড়ালো কিসের সাথে হোঁচট খেলাম, সে আবার ফিরে আসছে। এসব মনে হলো, মানে তার কাছে মনে হচ্ছে এমন একটা জিনিসটা নরম। তো সে আস্তে করে তার ম্যাচটা বের করছে, ম্যাচটা ফেস করে জ্বালায় দেখে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। সে দেখতেছে সে হোঁচট খাইছে কামালের সাথে, কামাল পড়ে আছে ড্যাব ড্যাব করে তাকায় আছে, মানে কামালের মনে হচ্ছে কোনো হুঁশ নাই, সে হা করে তাকায় আছে একদিকে এরকম ড্যাব ড্যাব করে। তার হাতে সিগারেটের আগুনের, মানে সেই ম্যাচের আগুনের ছ্যাঁকা লাগার সাথে সাথে সে তাড়াতাড়ি ফেলে দিল। ভয়ে সে একদম নিচু হয়ে কামালকে এরকম করে ডাকতেছে, এই ভাই তোর কি হয়েছে। সে বারবার গলার নিচে হাত দিতেছে, দেখতেছে যে তার আছে নাকি হার্টবিট। দেখলো যে হ্যাঁ, হার্টবিট করতেছে, সে বেঁচে আছে। তো সে বারবার কামালকে বলছে ভাই কি হয়েছে। এখন সে কি করবে, তার নিজের মাথার এখানে পানি জমেছিল, সে পানি চোখে ছিটা দিল, মুখে হাত বুলাই দিল। তারপর একটু পর দেখলো কামাল কাশি দিয়ে 2-3টা উঠে তাকায় বললো যে আরে ভাই তুই আসছিস। বলে হ্যাঁ। বলে তুই দেখছিস বলে কি। বলে আমারে মনে হলো যে গাছের উপর থেকে নেমে এসে গলা চেপে ধরলো এখানে। তো খুবই ভয় পেয়ে গেছে কামাল। ইসমাইল বললো কে। বলে কি যে জানি না, গাছের উপর থেকে এরকম নেমে আসলে একটা মানুষের মতো এসে আমাকে গলা চেপে ধরে এখানে ফেলে দিল। তো তখন ইসমাইল বলে যে আচ্ছা কি হলো আমি জানি না, চল দেখি। তো সে তাড়াতাড়ি কামালকে টেনে তুলে সে হাঁটা দিল, দৌড়াইলো, মানে সে গাছের ওখান থেকে, যে কি ব্যাপার, এটা ঘটনা কি, এটা তো ভৌতিক একটা ব্যাপার। তো দৌড় দিয়ে 2 ভাই আসতেছে, এসে যখন নাকি ওই গাছপালার ভেতর থেকে বেরোয় দেখতেছে যে তার নানা ওইখানে, তার নানার যে বডিটা ওখানে পড়ে আছে, এবং সেইটার কাপড় সরায় সেইখানে কে জানি মুখ দিয়ে রাখছে, একটা মানুষের মতো অবয়ব। আর সেইখানে হারিকেন যেটা ছিল, সেই হারিকেনটা কিন্তু নিভানো। তারা দেখতেছে কিসে, তাদের হাতে যে হারিকেন আছে সেটার আলোতে, সেই আলো যে পড়ছে সেই আলোতে দেখতেছে তারা যে নানার ওই কাপড় সরাইকে মুখ দিয়ে রাখছে। এইখান থেকে চিৎকার করে উঠলো ইসমাইল, মানে গালি দিয়ে উঠে সেইখান থেকে মানে খুঁজতেছে কি মারবে ওদিকে। তো শেষ পর্যন্ত না পেয়ে হাতের শাবলটাকে সে সোজা করে ধরে ছুঁড়ে মারলো। সে শাবল নিয়ে গেছিল হাতে করে, শাবলটাকে সে ছুঁড়ে মারলো একদম বর্ষার মতো করে ছুঁড়ে মারছে। শাবলটা উড়ে গিয়ে কিছু দূর পড়লো, ওইখানে তো পড়ে নাই চোখের কাছে, এবং শাবলটা পড়ার সাথে সাথে মনে হলো শাট করে লাফ দিয়ে কোনো শব্দ না করে সেই জিনিসটা, মানে মানুষটা, সেই মানুষের মতো অবয়বটা অদৃশ্য হয়ে গেলো গাছের ফাঁকে। মানে পিছনের যে তাদের যেখানে বডিটা রাখা ছিল তার পিছনে যে ঝোপ গাছের ফাঁক, সেখান দিয়ে মানে অদৃশ্য হয়ে গেল। তো দূর দিয়ে আসলো এবং কামালটা ফেলেই আসছিল ইসমাইল দৌড়ায়। কামালও কোনো মতে আসলো, মানে হাঁপাইতে এসে তারা দেখলো যে তার নানার যে তারা পেঁচায় রাখছিল যে কাপড়টা দিয়ে, সেটাকে খুলে ফেলছে।
খুলে ফেলে মানে ওখানে একটা জায়গায় একটু রক্তাক্ত, তাতে ভয় পেয়ে গেলো, তার চেপে ধরে রাখলো, কাপড়টা করে তারা পুরো ঢাকলো। ঢেকে দুই ভাই বসে এখন কি করবে, দোয়া পড়তেছে দুইজনে। প্রচণ্ড ভয় পেয়েছে দুইজনে, প্রচণ্ড ভয় পেয়েছে এবং দোয়া পড়তেছে। সাথে করে একটা হারিকেন নিয়ে আসছিল তারা, তো সেই হারিকেনটা রাখা তাদের থেকে একটু সামনে, সেটার আলো হালকাভাবে জ্বলতেছে। আর তাদের কাছে মনে হচ্ছে যে মাটি কাটার শব্দ পাচ্ছে তারা, সেই যে ইসের ভেতরে খট 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 করে শব্দ হচ্ছে সেই দূর থেকে। তো দুই ভাই ভয়ে একদম মানে মুষড়ে গেল, মানে তাদের আসলে কোনো রকম সেন্স নাই, তারা ভয় পেতেছে এবং মনে হচ্ছে যে কি দেখছে, এটা দূর থেকে কি দেখলো ইসমাইল ভুলতে পারতেছে না। আর কামাল ভয় পাচ্ছে যে তাকে কি ধরছিল, এরকম বেহুশ করে ফেলছে গলা চেপে ধরে। তো দুই ভাই একেবারে মানে মুষড়ে গেছে আর কি। তো এরকম সময় হঠাৎ করে তারা দেখলো যে গাছের ফাঁক দিয়ে কিছু একটা তাকাচ্ছে তাদের দিকে, যেটার মানে চোখ দুইটা দেখা যাচ্ছে, একেবারে গনগনে আলোর মতো দুটা চোখ তাদের দিকে তাকায় আছে দূর থেকে। তো বেশ ভয় পেল দুই ভাই, কিন্তু ইসমাইল এখানে সাহস করে চিন্তা করলো যে না, এইভাবে করলে তো হবে না, মানে কঠিন অবস্থা। সে ভাবলো, মানে তার হঠাৎ করে সাহস অনেক বেড়ে গেল। সে দোয়া পড়ে আল্লাহর নাম নিয়ে দৌড় দিয়ে গেল, হাতের যে শাবলটা পড়ছিল শাবলটা তুলে ওদিকে চলে গেল। সে দৌড়ে যায়, সে চিৎকার করতে করতে শাবল নিয়ে সে চিৎকার করতেছে এবং তার চিৎকার মনে হচ্ছে দূর পর্যন্ত ছড়া যাচ্ছে। তো সে দেখলো কিছু নাই, এবং সে পাগলের মতো হয়ে গেছে আসলে ভয় পেয়ে, তার কোনো নাই। তো এক সময় সে অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে গেলো চিৎকার করতে করতে, তখন বুঝলো যে আসলে এটা একটা মানে ভয়ের ব্যাপার, এটা আসলে আমি এরকম করে উইন করতে পারবো না। তো সে দোয়া পড়তে পড়তে ওখানে বসে পড়ে চিন্তা করতেছে আমি কি করব। তো এই সময় সে দূর থেকে খেয়াল করতেছে যেখানে যে হ্যারিকেন রাখা ছিল সেখানে অল্প আলোতে তার ভাই মনে হলো যে ওখানে পড়ে আছে, মানে সেই তার নানার পাশেই পড়ে আছে। তো সে আস্তে আস্তে দোয়া পড়তে পড়তে গেল, যে দেখে যে তার ভাই আসলে মনে হয় বেহুশ হয়ে গেছে বা ক্লান্ত হয়ে গেছে, তার আসলে হুঁশ নাই। তো তাড়াতাড়ি ভাইয়ের কাছে গেল, যে ভাইয়ের হার্টবিট দেখলো, মানে তাকায় মানে হাত ধরে দেখলো যে হ্যাঁ শ্বাস আছে। সেও ভাইয়ের পাশে বসে পড়লো, বসে দোয়া পড়তেছে। এই সময় তার কাছে মনে হলো তার নানা আস্তে আস্তে হাসতেছে। তার কাছে মনে হলো যে নানার হাসি শুনলো, খুব খ্যাক 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 করে হাসি দিছে তার নানা। সারা শরীরে রোম দাঁড়ায় গেল ইসমাইলের। ইসমাইল চিন্তা করতেছে যে আমি কি শুনতেছি, এটা আমি কি ঠিক জিনিস শুনতেছি নাকি। সে খেয়াল করলো তার নানা মনে হলো একপাশে কাত হলো খানিকটা। ভয়ের চোটে ইসমাইল আসলে মানে একদম মানে তার মানে আর কোনো মানে সেন্স নাই। সে জোরে জোরে দোয়া পড়া শুরু করছে এবং চিল্লায় চিল্লায় দোয়া পড়তেছে। সে চিন্তা করতেছে যে এখন কি করব। এই সময় শব্দ পেল যে মানুষজন মনে আসতেছে। ইসমাইল তাকালো, যেদিক দিয়ে মানুষের শব্দ পাইছে, তাকায় দেখে যেখানে তারা নৌকা রাখছিল সেই দিক দিয়ে উঠে আসতেছে মানুষ, মনে হচ্ছে কথাবার্তা শোনা যাচ্ছে। তারপর সে খেয়াল করলো যে সেখান দিয়ে 3 জন লোক উঠে আসছে তাদের গ্রামের সাথে মৌলভী সাহেব। তো মানে দম ছেড়ে বাঁচলো ইসমাইল, এবং ইসমাইল ওখান থেকে চিৎকার করে ডাকা শুরু করলো এবং তারা সবাই আসলো। এখানে আসার পর দেখলো যে তারা এরকম আসে। এখানে জিজ্ঞেস করলো কি হয়েছে, তো ইসমাইল বললো যে এরকম ব্যাপার, এখানে আসার পরে এই ঘটছে। তো জিনিসটা মানে খুব ভয়ের ব্যাপার ছিল এবং তারা সবাই শুনে মৌলভী সাহেব বললো যে এখানে দুষ্ট জিন আছে, এইখানে দুষ্ট জিনের আশ্রয় আছে এবং তারা এখানে থাকে আর এই বন্যার জন্য এখানে আশ্রয় নিছে। যাই হোক, আগে দোয়া পড়ে আর এর মধ্যে ওকে গোসল করাই তোমার নানার দেহটাকে। তো যাই হোক, তারা পানি নিয়ে আসলো নদীর থেকে। যে ইসমাইলের এখন সাহস বাড়ছে এবং দেখা গেলো কামালকেও তারা মানে পাশের চৌকিতে শোয়ায় ভালো মতো পানি টানি ছিটায় শোয়ায় রাখছে। কামালের একটু হুঁশ আসছে এবং কামালের গলার মধ্যে 2টা দাগ এরকম, মানে মনে হচ্ছে কেউ চেপে ধরছিল যে গলা সেই দাগ, সেরকম তার ঠিক মতো আসতেছে না। তো তার হুঁশ আসছে, তাকে পানি দিয়ে বসে রেস্ট নিতে। তো তার নানাকে তারা তারপরে সেই পানি দিয়ে গোসল করাইলো, সেই মৌলভী সাহেব গোসল করাইলো, সাথে একজনকে নিয়ে করায়। তিনি বললেন যে এইবার আমরা ওনাকে দাফন করব। তো দাফন করতে যখন নিয়ে যাচ্ছে সবাই মিলে, তারা ওইখানে 4 জন, কিন্তু ওই 3 জন আর ইসমাইল আর কামালকে শোয়ায় রেখে আসছে। তখন মনে হলো তাদের দিকে ইট পড়তেছে, একদম ঠাস ঠাস করে ইট পড়তেছে, গাছগাছালির মধ্যে থেকে দিক থেকে এসে ইট পড়তেছে, মানে প্রচন্ড মানে ভয়ঙ্কর অবস্থা। ঠাস ঠাস করে ইট পড়ে, এদিক দিয়ে ইট পড়ে, ওদিক দিয়ে ইট পড়ে, ভয়ঙ্কর অবস্থা। মৌলভী সাহেব বললো যে তোমরা করো না। তিনি দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তে পড়তে এক সময় নিয়ে আসলেন যে জায়গায় কবরটা অর্ধেক খুঁড়ে গেছিল তারা, সেই জায়গায়। তো তিনি দেহটাকে পাশে রাখলেন, রেখে বললো বাকি 2 জনকে তোমরা বাকি কাজ শেষ করো। আর তিনি কন্টিনিউয়াসলি দোয়া পড়তেছেন। তো তিনি যখন দোয়া পড়তেছেন, বাকি 2 জন মিলে সেই কবর করলো এবং ইসমাইলও পাহারা দিচ্ছে মৌলভী সাহেবের সাথে। তো তারা কবর করে ফেললেন এবং তারপরে মৌলভী সাহেব বললেন যে এখন জানাজার নামাজ পড়বো, তোমরা দাঁড়াও। তো তিনি জানাজার নামাজের জন্য করলেন, নিয়ত করলেন এবং জানাজার নামাজ পড়লেন।
তো যখন নামাজটা শেষ হয়েছে তখন দেখা গেল যে এই যে এতক্ষণ যে ইট পোড়াপড়িগুলো ছিল আশেপাশে সেগুলো কমে গেল। তো তারপরে তারা ওই কবরের মধ্যে মৃতদেহকে নামাইলেন। মৃতদেহকে যখন নামাইছেন কবরে, এই সময় চিৎকার করে দূর থেকে দেখলো কামাল দৌড় দিয়ে আসতেছে এবং উদ্ভ্রান্তের মতো। তার মানে অবস্থা দেখে মনে হচ্ছে সে একটা পাগল, সে দৌড়ে আসতেছে এবং হাতে লাঠি এবং সে মারতে আসছে একদম, মানে সে মনে হলো যে ইসমাইলকে মারবে, এরকম একটা অবস্থা আসছে। একদম ইসমাইলের উপর ঝাঁপ দিল ওই পাশ থেকে, মানে একেবারে মানে কবরের এই সেট থেকে ঝাঁপ দিল ইসমাইলের উপরে। ইসমাইলও তাড়াতাড়ি তার ভাইয়ের 2 হাত ধরে তার ভাইকে ফেলে দিয়েছে, চেপে ধরছে, এবং সাথে সাথে বাকি যে তারা ছিল তারাও চেপে ধরছে তার ভাইকে, এবং সে ছুটতেছে না। সে বারবার বলছে খেয়া ফেলামু, কামাল বলতেছে। তো ইমাম সাহেব সাথে সাথে বললেন যে ওকে মানে দোয়া পড়তে হবে, দোয়া পড়ে ওর এখান থেকে তাড়াইতে বলে জিনে আসর করছে। তো তিনি বললেন ইসমাইলকে ধরে রাখতে, কামালকে ধরে রাখতে বলছে ইসমাইলকে। ইসমাইল ধরে রাখছে চেপে, আর ইমাম সাহেব দোয়া পড়া শুরু করেন কপালে হাত দিয়ে। আর বাকি 2 জনকে বললেন তোমরা কবর দেওয়া শুরু করো, মাটি করা শুরু করো। তো ইসমাইলের প্রচন্ড কষ্ট হচ্ছিল কামালকে মানে চেপে ধরে রাখতে, কারণ কামালের শরীরে এত শক্তি বলার মতো না। আর ইমাম সাহেব যেহেতু কপাল চেপে ধরে দোয়া পড়তেছেন, এই কারণে কামাল শুধু ছটফট করতেছে, বাট ছুটতে পারতেছে না, বিভৎস চেহারা করে চিৎকার করতেছে। তো একসময় ওরা মাটি দিয়ে ফেলছে, মোটামুটি মাটি দিয়ে ফেলছে, এবং তারপরে দেখা গেল যে কামালও শান্ত হয়ে গেল। তারপরে কামালকে নিয়ে তারা উঠায় নিয়ে গেল, নিয়ে যে সেই চৌকিতে শোয়ায় ইমাম সাহেব তাকে রুকাইয়া করা শুরু করলেন। এবং সেই রুকায়ার পর্যায়ে তিনি জানতে পারলেন কামালই কথা বলছে, কামালের মুখ দিয়ে বেশ ভয়ঙ্কর ছিল নাকি, এরকম রাতের বেলা, গভীর রাতের বেলা যেহেতু মানে ভয়ঙ্কর লাগছে, কামাল উঠে বসে কথা বলতেছিল অন্যরকম ভয়েসে, মানে তার কণ্ঠটাকে চাপায় বলতেছিল যে এটা আমার জায়গা, এই কবরস্থান আমার, এইখানে আমি থাকি, আমার মতো আমি খাই, এখানে তোরা কেন আসছস, তোরা এখানে কেন আসছস থাকতে, এরকম অনেক কিছু বলতেছিল। তো যাই হোক, তো সেই ইমাম সাহেব তাকে বলেন যে এখানে ছেড়ে যাই, ছেলেকে ছেড়ে যাবি এবং ছেলের উপর কোনো প্রভাব রাখবি না, এই জায়গায় মানুষকে বিরক্ত করবি না, তোরাও এখানে আসছস, আশ্রয় নিছস, আমরাও এখানে আশ্রয় নিছি, সুতরাং কেউ কাউরে সমস্যা করবি না, তোরা এখানে সমস্যা করবি না। যাই হোক, ইমাম সাহেব নাকি অনেক দোয়া দরুদ পড়েন এবং তার মতো তিনি রিচুয়াল করেন, এবং তারপর এক সময় ওটা ছেড়ে যায় কামালকে। তারপর ইমাম সাহেব বলেন যে আমাদের এখান থেকে চলে যেতে হবে, আর দাফন তো হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, দোয়া দরুদ পড়ছি আমরা, পড়ে তারপর তারা সবাই মিলে ওখান থেকে ব্যাক করে। তো কামাল একদম দুর্বল ছিল, সে আসলে চলতে পারতেছিল না। তো ইসমাইলের সাথে অন্য একজন নৌকায় চলে আসে, আর ওই 3 জনের মধ্যে 2 জন আর সেই মৌলভী সাহেব সবার একটা নৌকায় উঠে, এবং তারা দোয়া পড়তে পড়তে ব্যাক করে। তো খুবই ভয় পাচ্ছিল, রাস্তার মধ্যে তারা মনে হচ্ছিল যে তাদেরকে কেউ দেখতেছে বা ফলো করতেছে এরকম। তো এরপরে যখন নাকি চলে আসে, আসার পর যার যার মতো চলে যায়। তো কামাল আর ইসমাইলদের বাসায় নাকি রাতের বেলা, এরপরে বন্যার মধ্যে পানি আসলে আস্তে আস্তে নেমে গেছে, কিন্তু রাতের বেলা মনে হতো যে কেউ এসে ডিস্টার্ব করতো। আগে কামাল ইসমাইল 2 ভাই পাহারা দেওয়ার সময় বেশ সাহসী হয়ে থাকতো, তো এরপরে আর কামালকে তারা পাহারা দিতে দেয়নি, কেন কামাল নাকি অন্যরকম হয়ে যেত। যখন শব্দ পাইতো আশপাশে কিছু চলতেছে, ছাদের উপর কিছু উঠে আসছে তাদের টিনের চালের উপরে, তখন নাকি কামাল মানে ভয়ে কেমন এদিক ওদিক তাকাতো, কেমন একটা অবস্থা তার চলে আসতো, ধুমধাম সাউন্ড হতো তাদের বাড়িতে, মনে হতো কেউ কিছুতে পিটাইতেছে তাদের বাড়িতে। এমনকি তাদের যে খুঁটিগুলো আছে বাড়ির, সেই খুঁটির মধ্যেও নাকি কিছুতে পিটাইতো এসে, মনে হতো যে ইট দিয়ে আঘাত করতেছে, খাট 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 করে আঘাত করতেছে। তো খুবই ভয় পেত তারা এই সিচুয়েশনটা। এবং তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়, বন্যার পানিও নেমে যায়, এবং পরবর্তীতে তারা যখন বন্যার পানি পুরো নেমে যায়, কামালকে নিয়ে তারা ভালো একজন হুজুরকে দেখায় শহরে, মানে তাদের ওখানকার যে মোফাসল শহর, সেখানে এক হুজুর আছেন, দেখায় তিনি ভালো মতন জেনেন, এবং তাদের ওই যে চরটা ছিল সেই চর অঞ্চলে যেও ওখানকার একটা, তারা বলে যে একটা দোয়া মাহফিল করতে, এবং যতগুলো কবর এখানে পরবর্তীতে হয়েছে বন্যার সময় সেগুলোর জন্য আলাদা করে দোয়া করতে। তো তারা সেটা দোয়া করেন ওখানে গিয়ে, এবং আস্তে আস্তে ব্যাপারটা এইভাবে ঠিক হয়। শিশির আর অপু 2 জন একই সাথে একই বছর মেডিকেল থেকে পাশ করেছে। ওদের 2 জনেরই ইচ্ছে প্রত্যন্ত কোনো গ্রামের হাসপাতালে গিয়ে মানুষের সেবা করা। একদিন ওরা বেরিয়ে পড়ল, শহর থেকে অনেক দূরে একটা গ্রামে এসে হাজির হলো। খুবই নির্জন গ্রামটি, মানুষজন খুব কম। গ্রামের অদূরেই একটা পরিত্যক্ত হাসপাতাল আছে। হাসপাতালটি 2 তলা। বহু বছর আগে এই হাসপাতালটিতে রোগীদের সেবা হতো, গ্রামের মানুষজনের চিকিৎসা হতো। কোনো একটা অজানা কারণে হাসপাতালটি বন্ধ হয়ে যায়, সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটি। শিশির আর অপু এই হাসপাতালটাকে নতুন করে চালু করার একটা চিন্তা করলো। বিকাল তখন ঘনিয়ে আসছে, হাসপাতালের নিচের তলায় একটা রুম ওরা পরিষ্কার করে নিল।
ওরা আজকের রাতটা কাটানোর জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গ্রাম থেকে নিয়ে আসলো। বলা তো যায় না রাতে কখন কি লাগে, আর হাসপাতাল থেকে গ্রামের সবচেয়ে কাছের বাড়িটাতে যেতেও 10 কি 15 মিনিট সময় লাগবে, তাই আলো থাকতে থাকতেই গ্রাম থেকে ওরা জিনিসপত্র আনিয়ে নিল। সন্ধ্যা হলো, অন্ধকার নামলো চারিদিকে। হাসপাতালের আঙিনায় বসে কথা বলছে শিশির আর অপু। তখন চাদর গায়ে দেওয়া একটা লোক আসলো, ওদেরকে বলল, এখনো সময় আছে, চলে যাও এখান থেকে, জায়গাটা ভালো না। শিশির বলল, আঙ্কেল আমরা ভয় পাই না, কোনো সমস্যা নেই, আপনিও চাইলে আমাদের সাথে থাকতে পারেন। কথা শুনে লোকটা বিড়বিড় করতে করতে চলে গেল, আর কিছু একটা বলছিল, যেমনটা কপালে দুঃখ আছে তোমাদের। কিন্তু ওরা এসব কিছু মাথায় না নিয়ে আবারও আড্ডা শুরু করলো। হাসপাতালের 2 তলার সব রুম তালা বন্ধ, অনেক পুরনো তালা, জং ধরে গেছে। বিল্ডিংটাও খুব পুরনো, চুন সুরকি খসে পড়ছে। চাঁদের আবছা আলো বিরাজ করছে চারিদিকে। চাঁদের আলোয় হাসপাতালের অবয়বটাকে মনে হচ্ছে যেন তন্দ্রাচ্ছন্ন কোনো দৈত্য যে কোনো সময় জেগে উঠবে। হাসপাতালের পেছনের গাছগুলোতে হালকা বাতাসে নড়ছে, পাতাগুলো যেন ফিসফিস করে বলতে চাইছে, তোমরা চলে যাও এখান থেকে। আড্ডা মারতে মারতে কখন যে রাত 11টা বেজে গেছে ওরা টেরই পেল না। খাবার খেয়ে শুয়ে পড়ল। সবেমাত্র ঘুম ধরেছে ওদের চোখে, এমন সময় উপরতলা থেকে চিৎকার চেঁচামেচি আর মানুষের পায়ের আওয়াজ ভেসে আসতে লাগলো। অবাক হলো ওরা, উপরের তলা সবগুলো রুমই তো তালা মারা, তাহলে আওয়াজ আসছে কি করে? হাতে লাইট নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলো ওরা। গিয়ে দেখলো সবগুলো রুমে খোলা, ভেতরে মোমবাতি আর হ্যারিকেন দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে রুমগুলোতে। 2 জন নার্স একজন রোগীকে ধরে রেখেছে, কিন্তু ওদের দিকে তাকাচ্ছে না কেউ। রোগীটা চেঁচাচ্ছে আর বলছে, আমাকে বাঁচাও। ভয়ে হাত পা কাঁপতে লাগলো শিশিরের ওপর। অপু একটু এগিয়ে গিয়ে কাঁপা কণ্ঠে বলল, ওকে ধরে রেখেছেন কেন আপনারা? ঘাড় ঘুরিয়ে অপুর দিকে তাকালো নার্স আর রোগীটা। ওদের চেহারা দেখে মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে গেল অপু। শিশির কোনো রকমে অপুকে রুম থেকে বের করলো। রুম থেকে বের হতেই সবকিছু আগের মতো হয়ে গেল, এখন আর কেউ নেই, রুমগুলো তালাবদ্ধ। পানির ছিটা দিতেই জ্ঞান ফিরল অপুর, কিন্তু ভয়ে হাত পা কাঁপছে দুজনেরই। হঠাৎ নিচ থেকে একটা বিকট চিৎকার শুনে গেল। ওরা দৌড়ে নিচে গেল। নিচে গিয়ে দেখলো মাটিতে উপর হয়ে শুয়ে পড়ে আছে সন্ধ্যাবেলা চাদর গায়ে দিয়ে আসা সেই লোকটা। মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। শিশির অপুকে বলল, তাড়াতাড়ি যা, আমার ব্যাগ থেকে ব্যান্ডেজ নিয়ে আয়, অনেক রক্ত বের হচ্ছে। অপু গিয়ে ব্যাগ থেকে ব্যান্ডেজ খুঁজে পেল না। শিশিরকে ডেকে বলল, একটু এদিকে আয় তো, ব্যান্ডেজ খুঁজে পাচ্ছে না। শিশির লোকটাকে ওইখানে রেখেই অপুর কাছে গেল। ব্যান্ডেজ নিয়ে ফিরে এসে ওরা দেখলো যে লোকটা নেই। তার চেয়ে অবাক করা বিষয় হলো সেখানে কোনো রক্ত বা রক্তের দাগও নেই। ভয়ে হাত পা যেন অবশ হয়ে গেল ওদের। তখনই আবার চিৎকার চেঁচামেচি ভেসে আসতে লাগলো 2 তলা থেকে। ওরা উপরের দিকে তাকিয়ে দেখলো আবারও আলো জ্বলছে 2 তলার রুমগুলোতে, আর ভেসে আসছে সেই রোগীর আর্তনাদ, আমাকে বাঁচাও। আর সহ্য করতে পারলো না ওরা, এক দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। রাস্তার উপর দাঁড়িয়ে হাঁফাতে লাগলো দুজনেই। হঠাৎ দেখলো একটা লোক ওদের দিকে হেঁটে আসছে। রাত তখন প্রায় 3টা। ওরা ভাবতে লাগলো এত রাতে এই লোকটা এখানে কি করছে। লোকটা ওদের কাছাকাছি আসতেই রক্তহীন হয়ে গেল দুজনেরই। এই যে চাদর গায়ের দেওয়া লোকটা আবারও দৌড় দিল ওরা। এবার সোজা ওদের রুমে দরজা জানালা লাগিয়ে চুপচাপ বিছানায় শুয়ে রইল দুজন। উপর থেকে চিৎকার চেঁচামেচি আর মানুষের পায়ের আওয়াজ ক্রমাগত ভেসেই আসতে লাগলো। সময় যেন কাটছে না। ওরা বারবার ঘরের দিকে তাকাচ্ছে কখন ভোর হবে। হঠাৎ কে যেন যে দরজা নক করলো, কিন্তু ওরা দরজা খোলার জন্য এগোলো না, এবং ওরা জায়গা থেকে একদম নড়ল না। বেশ কিছুক্ষণ পর দরজায় নক করা বন্ধ হয়ে গেল। চারিদিকে একদম নীরব, উপর থেকেও কোনো আওয়াজ আসছে না। তখনই ঘটলো আরো একটা অঘটন। আগে শিশিরই দেখলো দরজার নিচ দিয়ে ওদের রুমে রক্ত ভেসে আসছে। আস্তে আস্তে বাড়তে লাগলো রক্তের প্রবেশ গতি। কিছুক্ষণ বাদে রুমের পুরো মেঝে রক্তে ভরে গেল। চোখ বন্ধ করে ওরা আল্লাহর নাম জপতে লাগলো। তখন ওদের কানে ভেসে আসলো ফজরের আজানের সুমধুর আওয়াজ। চোখ খুলে মেঝেতে তাকিয়ে দেখলো একদম পরিষ্কার, রক্তের কোনো ছিটে ফোটা দাগও নেই।
হাফ ছেড়ে বাঁচলো ওরা। কিছুক্ষণ বাদে দরজা খুলে বাহিরে বেরিয়ে আসলো ওরা। আলো ফুটতে শুরু করেছে চারিদিকে। ভোরের পাখিরা কিচিরমিচির করছে। আকাশের পূর্ব কোণে সূর্যটা উকি মারল। হাসপাতালের উঠানে এসে দাঁড়ালো ওরা। পুরাতন এই দোতলা বিল্ডিংটাকে এখন খুব অসহায় মনে হচ্ছে। এখন দেখে কে বলবে যে এই অসহায় বিল্ডিংটাই রাতে মৃত্যুপুরীতে পরিণত হয়? রাতের ঘটনাগুলোকে স্রেফ দুঃস্বপ্ন মনে হচ্ছে ওদের কাছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিল ওরা। নাস্তা শেষ করে শিশির বলল, বুঝলি অপু, আমার কাছে মনে হয় দোতলায় কোনো একটা রহস্য লুকিয়ে আছে। চল দোতলায় গিয়ে একটু ঘুরে আসি। অপু হ্যাঁ বলে সম্মতি দিল। নাস্তা শেষ করে ওরা উপরে গেল। জং পড়া তালাটাকে ভেঙে ভেতরে ঢুকলো ওরা। ভেতরটা অন্ধকার। টর্চের আলোতে পুরো রুমটাতে ওরা চোখ বোলাতে লাগলো। মাকড়সার জালে পরিপূর্ণ রুমটা। পুরনো সিট, বোতল আর কিছু প্যাকেট পড়ে আছে। একটু সামনে এগোলো ওরা। একটা ডেস্ক আর চেয়ার পড়ে আছে। ডেস্কের উপরে ছোট একটা কার্ড, ময়লার আস্তর জমে আছে ওটার উপর। অপু সেটা পরিষ্কার করলো। তাতে লেখা ডক্টর মাহবুব মুনতাসির। নিচে সাক্ষাতের সময় উল্লেখ করা আছে। কার্ডটা পকেটে ঢুকালো অপু। ডেস্কের ড্রয়ার খুলে শিশির একটা চিরকুট পেল। অনেকদিন আগের লেখা, অস্পষ্ট হয়ে গেছে লেখাগুলো। শিশির পড়তে লাগলো চিরকুটটা। জোরে জোরে চিরকুটটা পড়তে লাগলো শিশির। তাতে লেখা, আমি ডাক্তার মাহবুব মুনতাসির। এই রোগীটার মৃত্যুর জন্য আমি দায়ী। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অপু বলল, সুইসাইড নোট নাকি? শিশির বলল, হ্যাঁ হতে পারে। হঠাৎ বাহির থেকে খুট করে একটা আওয়াজ আসলো। দৌড়ে ওরা বাহিরে আসলো। একটা বুড়ো লোক ওদের দেখে দৌড়ে পালিয়ে যেতে চাইলো, কিন্তু পারলো না। ধরে ফেললো অপু। জিজ্ঞাসা করলো, আপনি কি এখানে কি করছেন? লোকটা কাচুমাচু হয়ে বলল, আমি এই গ্রামেই থাকি, এই হাসপাতালের কেয়ারটেকার ছিলাম। শিশির বলল, তাহলে তো আপনি এই হাসপাতাল সম্পর্কে অবশ্যই অনেক কিছু জানেন। লোকটা মাথা দুলিয়ে হ্যাঁ সম্মতি দিল। উঠানের এক কোণে গিয়ে বসলো ওরা। লোকটা বলল, 10 কি 12 বছর আগেই হাসপাতালটা বন্ধ হয়ে গিয়েছিল। তার আগে হাসপাতালটা ভালোই চলতো। একদিন মাহবুব স্যারের ভুল চিকিৎসায় একজন রোগী মারা যায়। তখন গ্রামবাসীরা ডাক্তারকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার আগেই মাহবুব ডাক্তার আত্মহত্যা করেন। গ্রামবাসীরা ডাক্তার সাহেবের লাশটাকে কবর দিতে দিল না, হাসপাতালে রেখে দিল। তারপর থেকেই হাসপাতালটি বন্ধ হয়ে যায়, আর কেউ আসে না হাসপাতালে। শুরু হয় ভূতের উপদ্রব। সব শুনে শিশির বলল, মনে হয় ডাক্তার মাহবুব মুনতাসিরের লাশটাকে কবর দিলে ভূতের উপদ্রব কমে যাবে। লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কি জানেন লাশটা কোথায়? লোকটা বলল, আসেন আমার সাথে। দোতলায় একটা রুম থেকে পাওয়া গেল ডাক্তার মাহবুব মুনতাসিরের কঙ্কাল। একজন হুজুর ডেকে কঙ্কালটাকে কবর দেওয়া হলো। তারপর শিশির লোকটাকে বলল, আপনার কাছে কি ডাক্তারের কোনো ছবি আছে? লোকটা বলল, আমার কাছে নেই, তবে স্যারের চেম্বারের রুমে ওনার একটা ছবি আছে। লোকটা গিয়ে ছবিটা নিয়ে আসলো। ছবিটা দেখে তো ওদের চোখ কপালে উঠে গেল। এই যে সেই লোকটা যে কালকে চাদর গায়ে দিয়ে ওদের সাবধান করেছিল। এরপর রাতে একবার তার মাথা ক্ষত বিখ্যাত অবস্থায় ওরা পায়, এবং বাইরেও একবার এই লোকটাকেই ওরা দেখেছিল। হাসপাতালটাকে মেরামত করে নতুনভাবে সাজিয়ে শিশির আর অপু রোগীদের চিকিৎসা শুরু করেছে। এখন আর কোনো ভূতের উপদ্রব নেই। হাসপাতাল ভালোই চলছিল। একদিন বিকালে একজন মুমূর্ষু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসলো। লোকটাকে জরুরি ভিত্তিতে একটা ইঞ্জেকশন দেওয়া হলো, কিন্তু হাসপাতালে এই ইঞ্জেকশন দেওয়া দরকার, কিন্তু হাসপাতালে এই ইঞ্জেকশনটা নেই। আর ইঞ্জেকশনটা খুব দ্রুত না দিতে পারলে লোকটাকে বাঁচানো যাবে না। দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল শিশিরের। হঠাৎ দেখলো ওর সামনে পড়ে আছে ইঞ্জেকশনটা। শিশির তো অবাক, কোথা থেকে আসলো এটা? অপুকে ডাক দিল। অপু অবাক হলো ইঞ্জেকশনটা দেখে। চারিদিকে তাকাতে লাগলো ওরা। হঠাৎ দেখলো হাসপাতালের উঠোনের এক কোণা দিয়ে প্রস্থান করছে চাদর গায়ে দেওয়া ডাক্তার মাহবুব মুনতাসির। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আর আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া। আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা। ঘটনাটি যেটি বলতে চলেছি, এটা আমার এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে আমার খালাতো ভাইয়ের সঙ্গে। ঘটনাটি হলো, সে একদিন হঠাৎ করে রাতে ঘোরার জন্য বাইক দিয়ে ঘোরার জন্য একটা প্ল্যান করলো। তখন রাত বাজে 2টা। তার শখ জেগেছে যে সে রাতে আজকে বাইক দিয়ে ঘুরবে। সে ঢাকায় থাকে। অনেকদিন পর গ্রামে চলে আসলো।
এখন তার ইচ্ছা যে সে বাইক দিয়ে অনেক দিন থেকে ঘুরে না, গ্রামের রাস্তাঘাট দেখে না, এগুলো আর কি ঘুরে ঘুরে দেখবে এবং কিছুদিনের মধ্যে সে বিদেশে চলে যাবে। তার একটা মনের স্বপ্ন আর কি, আশা একটা, সে বাইক দিয়ে ঘুরবে আর কি। তো ওর একটা চাচাতো ভাই শুভ, ও যখন বাইক নিয়ে ঘোরার জন্য মানে রেডি হয়ে মানে ঘুরতে বাইর হলো, তো আমাদের এলাকার যে ছোট ছোট যে রাস্তাগুলো আছে গ্রামের ভেতর দিয়ে, যে রাস্তাগুলো, সে রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনার মনে করেন যে একটা শ্মশান আছে আর কি, কিছু খেজুর গাছ আছে ওইদিকে, শ্মশান আছে। সে তার চাচাতো ভাই সহ কিছুটা পথ মানে ঘুরতে ঘুরতে ওরা অনেক আর কি গল্প স্বল্প অনেক কিছু মানে দেখলো গ্রামের যে আঁকা বাঁকা পথ। সেই রাতের বেলা জ্যোৎস্না রাতে কিন্তু মানে গ্রামের রাস্তাগুলো কিন্তু আপনারা দেখবেন যে আসলে অনেক সুন্দর। তো আমার সেই চাচাতো ভাই আর তার চাচাতো ভাইয়ের সঙ্গে দুইজনে মিলে ঘুরতে গেল। কিছু দূর পথ পেরিয়ে যে সামনে একটা নির্জন মানে একটা ফাঁকা একটা মানে জায়গায় একটা শ্মশান আছে। শ্মশান ওরা কালী মন্দির, এখানে যারা হিন্দুরা যারা মানে আর কি হিন্দু ভাইরা আর কি ওই যে পুজো টুজো করে, ওইখানে শ্মশান মানে শ্মশান কিন্তু ওদের একটা স্থানীয় একটা জায়গা আছে শ্মশান। ওরা মানে মারা গেলে যে এখানে আর কি চিতাতে তুলে ওদেরকে আর কি মানে সমাধি দেয়। তো এই যে হঠাৎ করে যাওয়ার পথে ওরা দেখতে পেল শ্মশানে একটা আগুন আর একটা মানে আগুন জ্বলে আছে, আর একজন মানে এখানে দাঁড়িয়ে আছে, মানে একটা লোক হয়তো মারা গেছে, তাকে আর কি চিতাতে তুলে মানে পুঁততেছে। মানে এখন ওরা মনে করছিল যে হয়তো গ্রামের কেউ আশেপাশে কেউ মারা গেছে, হয়তো এই জন্য আর কি মানে শ্মশানে এত রাতে আর কি আগুন জ্বলতেছে, হয়তো কাউকে মানে কারো সমাধি হয়তো শেষ পূর্ণ করার জন্য এটা হয়তো এখানে লোক আছে। তো ওরা এখানে একটু দাঁড়া দেখতেছে ব্যাপারটা, দেখতেছে যে 4-5 জন লোক এখানে দাঁড়িয়েছিল, তাদের আবার পা ছিল না, তারা আকাশের দিকে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের কোনো পা নাই। পা মানে মানুষের যেমন 2 পা থাকে সেমন আর কি ওই লোক 4-5টার পা নাই। আর শ্মশানের যে মানুষটাকে পুঁততেছে সে আর কি ওইখানে বসে একটা সাদা কাপড় দিয়ে মানে হাসতেছে, মানে সেরকম বিশ্রী একটা আওয়াজের সে হাসাহাসি করতেছে। তো এরা তো পুরো অবাক হয়ে বলতেছে যে বুঝলাম না ব্যাপারটা, মানুষ মারা গেছে তো এখানে যাকে পড়তেছে সে তো মারা গেছে কিন্তু সে হাসতেছে, এটা বিষয়টা আসলে কেমন না। তারা একটু ভয়ে আতঙ্ক হয়ে গেল, গা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। তো আরেক ভাইকে বলতেছে যে আসলে চল তো একটু সামনের দিকে আগাই, দেখি কি অবস্থা। তা ওরা বাইকটা এখানে রেখে একটু সামনের দিকে 1 পা 2 পা করে আগাতে শ্মশানের কিছুটা কাছে চলে গেল। তো চলে যাওয়া মাত্রই ওই লোকগুলো দেখতে পেল স্পর্শ, মানে লোকগুলোর আসলে পা নাই, পা ছাড়াই ওরা দাঁড়িয়ে আছে। আর শ্মশানের লোকটা তখন ওইখান থেকে এদেরকে দেখে চিৎকার দিয়ে একটা হাসি দিয়ে ওইখানে দাঁড়িয়ে ওদের দিকে আসতেছিল। ওরা তো মানে 2 জন এত ভয় পাইছে, সামনে তো আগার মানে কোনো আগা তো দূরে থাক, তারা পিছনের দিকে 1 পা 2 পা পিছাতে দৌড় মারছে। তো ওই 4-5 জন লোক সহ ওই শ্মশানের যে মরা দেহওয়ালা লোকটা যে যাকে আর কি পড়তেছে সেই লোকটা সহ ওদেরকে একটা ধাওয়া দিছে, দাঁড়া তোরা কই যাস, তোদের কাছে এই শ্মশানে আজকে সমাধি দেবো। এরা জোরে দৌড় দিয়ে ওরে বাবা ওরে মারে কয়া চিল্লিয়ে যা মোটরসাইকেলে একে মানে উঠে একদম বাইকটি স্টার্ট করে ওরা গাড়িটা একদম জোর ফুল পিক আপ দিয়ে টান মারছে। এত জোরে টানতেছে তাও ওদের গাড়িটা না মানে ওরা মনে করতেছে যে গাড়িটা এত জোরে যাচ্ছে কিন্তু গাড়িটা আগাচ্ছে না, আসলে কে জানি পিছন দিয়ে টেনে ধরছে। পরে পেছন দিয়ে ঘুরে দেখে একটা অবায়কের মতো একটা আত্মার মতো একটা ধোয়া ওরা একটা বিশ্রী একটা তোর লম্বা চুলালা একটা মেয়ে ওদের বাইকের পিছনটা টেনে ধরছে। ওরে বাবার আমার একটা বাইক থেকে নেমে বাইক ফেলে দিয়ে ওইখানে মানে একটা জঙ্গল ধারে ঝাঁপ মারছে। 2 জনে একদম সামনের দিকে, মানে কে কোন দিকে যাবে মানে আসলে দিশ পাচ্ছে না। ওরা কিছুটা পর দূরে যে মানে হাঁপাচ্ছে আর দৌড়াচ্ছে দৌড়ে ওরা কিছুটা পথ এগিয়ে যে সামনে একটা দোকান ছিল বট গাছের নিচে, ওইখানে 2-1 জন চা খাইতেছে, ওইখানে যে দাঁড়ালো। ওই লোকগুলো বলতেছে আর আসলে তোমরা এত হাঁপাচ্ছ কেন,
মানে আমার চাচাতো ভাই বলতেছে যে আঙ্কেল দেখেন আমরা এখানে ঘুরতে বাইরেছি, আমরা একটু শখ করে দুই ভাই মিলে, আমার চাচাতো ভাই ও আমার চাচাতো ভাই মিলে আমরা দুজনে ঘুরতে বাইরেছি একটু, যে আসলে একটু ঘোরাঘুরি করি, গ্রামটা অনেক দিন থেকে দেখি না, সেজন্য একটু ঘোরাঘুরি করতেছি। তো এখানে একটা সামনে ওই যে এখানে কালী মন্দির আছে না, ওই রাস্তার নির্জন জায়গাটার একটা, ওই জায়গায় আমরা একটু দাঁড়ালাম। তো দেখতেছি ওইখানে 4-5 জন দাঁড়ায় আছে আর একটা মানে লাশকে পোড়াচ্ছে। তা আমরা মনে হচ্ছে হয়তো গ্রামের কেউ আশেপাশে মারা গেছে, হয়তো তাকে সমাধি দেওয়ার জন্য এখানে আর কি এত রাতে চিতায় তুলে হয়তো আগুন দিয়েছে। কিন্তু তা না, দেখতেছি যে 4-5 জন লোক ওইখানে দাঁড়িয়ে আছে, ওদের আবার পা নাই তো নাই, তার বাদে আবার ওদের যে চিতার যে লোকটি ছিল ওই লোকটিরও মনে করেন যে বসে কেমন জানি একটা বিশ্রী আওয়াজ হাসতেছে। আর আমরা একটু দেখতে গেলাম যে আমাদেরকে এইভাবে এটা মানে করে হলো। তো আমরা বাইকটাই ছেড়ে এদিকে চলে এসেছে। তা লোকগুলো বলতেছে যে বাবা তোমরা তো অনেক রাতে আসলে গ্রামে থাকো না, কিছু বোঝো না, আসলে ওই শ্মশান কালী মন্দিরের ওইখানে মানুষ এরকম করে রাতে যদি মানুষরা ওইদিকে পথে যায় তো এরকম করে মানুষকে ভয় দেখিয়ে এখন ওইখানে একটা আত্মা আছে যা জিন্দা, যাকে কবর দিয়েছে কিছু লোক, মানে শত্রুনি করে, মানে কিছু শত্রু ছিল লোকে, তা মানে এরকম করে মেরেছে, তাই ওই আত্মাটা ঘোরাফেরা করে আর এরকম মানে মানুষের সঙ্গে আর কি এরকম ভয় দেখে চলে। নিত্যদিনের ওর কাজ এটা। তোমরা তো নতুন সেই জন্য ভয় পাইছো, যদি তোমরা এখানে আগুন মানে গ্যাস লাইট বা কোনো লাইটে আগুন জ্বালাইতা তা ওইখানে আর থাকতো না, এখান থেকে চলে যাইতো। তো আমার চাচাতো ভাই যখন এই কথা শুনলাম বলতেছে যে আসলে আঙ্কেল আমার বাইকটা এখানে ছেড়ে আসছে, চলেন না একটু যে আমার বাইকটা নিয়ে আসি। ওই লোকগুলো সহ আমার ওই চাচাতো ভাই ওই তার বাইকটা নেওয়ার জন্য আসছে, ওর আগুন টাগুন নিয়ে আসছে তো ওদের সঙ্গে। পরে এসে দেখে যে ওইখানে আসলে কিছুই নাই। আসলে এটা আসলে গ্রামে কিছু কিছু ঘটনা এরকম আসলে ঘটে। আমরা আসলে সবাই হয়তো এটাকে ভয় মনে করে অনেক ভয় পাই, আসলে তেমন কিছু না, এটা কিছু কিছু খারাপ আত্মার এরকম আসলে থাকে। তো এই ছিল আমার চাচাতো ভাইয়ের ঘটনা। রাসেল ভাই, যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন।